হ্যালো এভরিওয়ান, কি অবস্থা আসসালামু আলাইকুম সকলের? এভরিওয়ান। কি অবস্থা সকলের? সবাই একটু জানিয়ে দাও যে তোমরা আমাকে এবং ভাইয়াকে ক্লিয়ারলি দেখতে পাচ্ছ কিনা, আমাদের কথা ক্লিয়ারলি শোনা যাচ্ছে কিনা এবং আমাদের পিছনে যে একটা চমৎকার বোর্ড দেওয়া আছে এটা দেখা যাচ্ছে কিনা। অলরেডি আমরা দেখতে পাচ্ছি তোমরা অনেকজন জয়েন করে ফেলছো। তোমরা আজকে কি করব, আমরা কিন্তু আজকে ষষ্ঠ শ্রেণীদের নিয়ে একটা স্পেশাল লাইভ করছি। তো তোমার যারা যারা ষষ্ঠ শ্রেণীর বন্ধু বান্ধব আছে বা যারা একটু সিনিয়ররা জয়েন করেছো, তাদের যদি ছোট ভাই বোন থাকে তাদেরকে একটু মেনশন করে দাও, যাতে তাদের সাথে আমরা আজকে একটা জমিয়ে আড্ডা দিতে পারি। তো সবাই একটু তাড়াতাড়ি জয়েন করে ফেলো, আর বাকিরা প্লিজ আমাদেরকে জানিয়ে দাও যে সবকিছু ঠিকঠাক আছে কিনা। ওকে, তোমরা যারা যারা নতুন ক্লাস 6 এ উঠেছো, তোমাদের কিন্তু প্রাইমারি জীবন শেষ। এখন সেকেন্ডারি জীবনে হচ্ছে যে তোমাদের পদার্পণ হয়েছে। অতএব তোমরা হচ্ছে যে আমাদের আজকের ক্লাসটার মধ্যে মোটামুটি বুঝতে পারবা যে আমাদের কিভাবে পড়াশোনা করতে হবে, সারা বছরের পড়াশোনাটা কিভাবে করলে তোমার অনেক ভালো অগ্রগতি হবে। যেহেতু তোমাদের নতুন নতুন জিনিস অ্যাড হচ্ছে, সেহেতু আমাদেরকে কিভাবে পড়াশোনা করলে ভালো একটা রেজাল্ট কনস্ট্যান্টলি আমরা ধরে রাখতে পারবো, এবং এর সাথে সাথে আমরা কিভাবে পড়াশোনা করবো সেই গাইডলাইনটাও তোমাদেরকে অনেক ভালোভাবে দেওয়ার চেষ্টা করব। আর তুমি যদি ক্লাস 6 এর না হয়ে 7, 8, 9, 10 হোয়াট এভার তুমি যে ক্লাসেই পড়ো না কেন, তুমি চাইলে হচ্ছে যে আমাদের সঙ্গে থাকতে পারো। কিভাবে আমরা বিভিন্ন বই পড়াশোনা করব সেটা নিয়েও আমরা গাইডলাইন দিব। তো তুমি যে কোনো ক্লাসের হলে থাকতে পারো, এবং তার সাথে সাথে তোমার পরিচিত যদি ক্লাস 6 এর কেউ থাকে, তুমি তাকে মেনশন করে রাখতে পারো। কারণ আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ কিছু পয়েন্টার তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি, যেগুলো হবে তোমাদের পড়াশোনার জন্য বেস্ট রেজাল্ট পাওয়ার জন্য বেস্ট কিছু ট্যাকটিক্স। ওকে, আজকে আমরা মূলত তিনটা সাবজেক্টে কথা বলবো। নতুন বছর, নতুন বই পাচ্ছি আমরা, এন্ড তারপর কিন্তু আমাদের নতুন ভাবে পড়াশোনাটা শুরু করতে হবে। স্পেশালি ক্লাস 6 এর হাই স্কুলে শুরু হচ্ছে এইবার থেকে। সো হাই স্কুলে আসলে তিনটা সাবজেক্ট। কি কি তিনটা সাবজেক্ট? গণিত, বিজ্ঞান আর আইসিটি। তিনটা সাবজেক্টে তুমি সারা বছর কিভাবে পড়বা, সূচিপত্রে কি কি থাকছে, সমস্ত কিছু বিস্তারিত ভাবে এই লাইভে আসলে আলোচনা করব। আর তাছাড়াও এই লাইভ শেষে তোমাদের জন্য একটা সারপ্রাইজ অ্যানাউন্সমেন্টও থাকবে। সো সেই জন্য সবাইকে কিন্তু লাস্ট পর্যন্ত থাকতে হবে। বাকিটা ভাইয়া বলুক, আমি একটু ওয়েট করি, দেখা যাচ্ছে পরবর্তীতে আমরা আবার কথা বলবো। ঠিক আছে? ওকে ওকে, তোমরা যারা যারা সালাম দিচ্ছ, তোমাদের সকলের পক্ষ থেকে আমি জানাই দিচ্ছি ওয়ালাইকুম আসসালাম, এবং আশা করি তোমরা সকলে ভালো আছো, এবং কে কোথা থেকে আসো এটা আমাকে জানাই দাও। আজকে আমরা মূলত তিনটা সাবজেক্ট নিয়ে কথা বলবো, ঠিক আছে? এক নাম্বারটা হচ্ছে যে বিজ্ঞান, তারপরে হচ্ছে যে গণিত এবং আইসিটি। সো তোমরা জানো যে আমার নাম হচ্ছে, আমি আমার পরিচয়টা আগে দিয়ে নেই, যেহেতু তোমরা নতুন, হয়তো বা আমার খুব একটা আমার সঙ্গে তোমাদের পরিচয় নাই। আমি আমার পরিচয়টা যদি দিয়ে নেই, আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ হাসান। এটা আমার আরো একটা নিকনেম আছে, নাম হচ্ছে আঙ্গুর। তোমরা আমাকে আঙ্গুর ভাইয়া বলেও ডাকতে পারো, আরিফ ভাইয়া বলেও ডাকতে পারো। আর হচ্ছে যে আমি মূলত তোমাদের সায়েন্স এবং আইসিটি এই দুইটা ক্লাস নিয়ে থাকি। সো চলে যাচ্ছি আমরা একটু জাম্প দিয়ে সায়েন্সের মধ্যে। সায়েন্সে আসলে আমাদের পড়াশোনা কিভাবে করা উচিত, যেহেতু তোমরা হচ্ছে যে এখন নতুন একটা ক্লাসে পদার্পণ করেছো, একদম প্রায় তোমার হচ্ছে প্রাথমিক থেকে মাধ্যমিকে চলে আসছো, তাই না? তার মানে তোমাদের পড়াশোনা অনেক চেঞ্জ হয়ে গেছে। তোমাদের 6টা সাবজেক্ট থেকে এখন প্রায় 12 থেকে 14টা সাবজেক্ট হয়ে গেছে, অনেক সাবজেক্ট বেড়েছে। তার মধ্যে সব থেকে গুরুত্বপূর্ণ যে সাবজেক্টটা আছে তার মধ্যে একটা হচ্ছে সায়েন্স। এই সাবজেক্টটাকে আমাকে এনজয় করে পড়তে হবে, অনেক ভালো মতো করে এনজয় করে পড়তে হবে, কারণ এইখানে নতুন নতুন এক্সপেরিমেন্ট সম্পর্কে জানবো, আমরা আমাদের পরিবেশ সম্পর্কে জানবো, কি কি কাজ করতে হবে, কি কি বিজ্ঞানসম্মত, কি কি বিজ্ঞানসম্মত না, এইটা একটা ভালো ধারণা আমরা এই সাবজেক্টে পাবো। এবং এই সাবজেক্ট একটু কঠিনের মধ্যেও পড়ে, আমরা জানি ম্যাথের পাশাপাশি এটাও একটু কঠিন সাবজেক্ট। সো আমরা কঠিন সাবজেক্টটাকে খুব ইজিলি কিভাবে ইউটিলাইজ করব, কিভাবে আমরা অনেক সুন্দর করে পড়াশোনা করে এই বিজ্ঞানে একটা চমৎকার মার্ক পাবো, সেটা আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আজকে। ঠিক আছে? সো তোমরা ক্লাস একদম শেষ অবধি ভালো মতো করে থাকো। এবং হ্যাঁ, আমি আগেই থেকে বলতেছি, তোমরা 7-এ পড়ো, 8-এ পড়ো, 9-এ পড়ো, কোনো সমস্যা নাই, তুমি দেখতে পারো। কারণ অল ক্লাসের প্যাটার্ন মোটামুটি সেম, কিভাবে পড়াশোনা করবা সবার ওয়েটা সেম। বাট তোমাদের যারা 6-এ পড়ো তাদের ক্ষেত্রে একটু ডিফারেন্ট, কারণ এর আগে তোমরা সৃজনশীল দেখো নাই, এর আগে তোমরা এমসিকিউ ঠিকঠাক ভাবে মানে ওই রকম তোমার সাথে সাজানো ওয়েতে ছিল না, সৃজনশীল তো ছিলই না। সো সৃজনশীল আসতেছে, সেটা আমাদের জন্য একটা নিউ চ্যালেঞ্জেস। সৃজনশীল আমরা কিভাবে ভালো মতো করে পড়বো, সেটা হচ্ছে যে একটা নিউ চ্যালেঞ্জেস। এই জিনিসগুলো আমরা একটু ভালো মতো করে দেখার চেষ্টা করব, ঠিক আছে? ওকে, আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকেই হচ্ছে যে কুষ্টিয়া থেকে, নাবিহা জারিন, অবশ্য আমার পাশে যে আপু আছে ওনার নামও জারিন। এরপর হচ্ছে যে আঙ্গুর ভাইয়া ভালো আছেন, আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আচ্ছা, ফ্রম সৈয়দপুর, এসএসসি 26। ওকে, ভাইয়াকে দেখতে চলে আসলাম, থ্যাংক ইউ। তারপর হচ্ছে যে আচ্ছা এসএসসি 32। আচ্ছা, যাই হোক, আমরা এখন চলে যাই আমাদের পড়াশোনায়। দেখো
কারা পড়বেন তোমাদের অনলাইন ব্যাচ 2026-এ? আসলে আমাদের অনলাইন যে ব্যাচটা আছে এইখানে আমরা মূলত তোমাদেরকে হচ্ছে বিভিন্ন উপায়ে অনেক সুন্দর মতো করে পড়াশোনা দিয়ে থাকি, যেখানে তোমরা অনেক ভালো মতো করে বইয়ের প্রতিটা গুরুত্বপূর্ণ টপিক ভালো মতো করে ইলাবোরেট করা হয়, যেখানে তোমরা ছোট্ট ছোট্ট যে টপিক গুলো আছে এগুলো অনেক ভালো মতো করে শিখতে পারো। এরপর হচ্ছে যে নতুন ক্লাসের হচ্ছে যে সিলেবাসের বিস্তারিত। আসলে আমাদের ক্লাস 5 এর বইয়ে দেখবা ওই রকম করে সিলেবাস অবধি পড়াশোনা হয় না, কিন্তু ক্লাস 6-এ এসে আমাদের সিলেবাস ডিভাইড হয়ে যায়। অর্ধবার্ষিক একরকম, বার্ষিক একরকম, দুইটার জন্য আলাদা আলাদা সিলেবাস। আমরা প্রথম 6 মাস ঠিকঠাক মতো পড়াশোনা করি না, পরের 6 মাসে গিয়ে আমাদের মাথা খারাপ হয়ে যায়, অনেক পড়াশোনা জমে থাকে। সো এই যে আমাদের গ্যাপটা আছে, এই গ্যাপটা কিভাবে আমরা দূর করবো সেটাও দেখবো। এরপর হচ্ছে যে গণিত, বিজ্ঞান এবং আইসিটির প্রশ্নপত্রগুলা কিভাবে হয়। যেমন আমরা যদি একটু ভালো মতো করে দেখি, আমাদের গণিত এবং বিজ্ঞান দুইটাতে কিন্তু 100 করে মার্ক থাকে, বাট আইসিটিতে আবার 50। আবার গণিত এবং বিজ্ঞানের সৃজনশীল আছে, কিন্তু আইসিটিতে আবার সৃজনশীল নাই। হ্যাঁ, আইসিটিতে আবার শর্ট কোশ্চেন আছে। সো আসলে ভিন্ন ভিন্ন কিছু সিস্টেম আছে, এই সিস্টেমে আমরা কি রকম করে প্রশ্নগুলো আসে সেটাও তোমাদের সঙ্গে ডিসকাস করব। এরপর হচ্ছে বছরের প্রথমে যে ভুলগুলো আমরা করি যার কারণে ভালো রেজাল্ট আমাদের মিস হয়ে যায়। বছরের শুরুতে আমরা যখন বইটা পাই, সুন্দর করে একটা সুগন্ধ নিয়ে আমরা কি করি, বইটাকে রেখে ফেলে দিই। আমরা আমাদের তো কাছে তো সময় থাকেই অনেক, আমরা তো পড়ে নিব জাস্ট জানুয়ারি মাস। জানুয়ারি করতে করতে ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল সব চলে যায়, সামনে চলে আসে পরীক্ষা। তখন ভাবো যে মিডের রেজাল্ট খারাপ হোক সমস্যা নাই, কিন্তু আমরা হচ্ছে বার্ষিক পরীক্ষায় গিয়ে একদম অনেক ভালো করব, কিন্তু পরবর্তীতে সেটাও ভালো করা হয় না। আর যদি ভালো না হয়ে যায়, পরবর্তীতে আমাদের মাথায় হাত, রেজাল্ট আমাদের হচ্ছে যে রোল চলে যায় অনেক দূরে, তখন আমরা একদম নিজেদের প্রতি যে আত্মভরসা এটা আমরা একদম কমিয়ে ফেলি। তো সেটা করা যাবে না, এই ভুলগুলো আমাদের কিটা করা যাবে না সেটা আমরা ভালো মতো করে দেখবো। এরপর বছরের প্রথমে পড়ার রুটিন আসলে কেমন হওয়া উচিত, যে বছরের শুরুতেই আমরা কিভাবে পড়াশোনা করা উচিত। অনেকে আছে না তোমার বন্ধু বান্ধব যে আমি বছরের শুরু থেকে এইভাবে এটা কাজ করার চেষ্টা করবো, যেমন আমিও একদম বছরের শুরুতে প্ল্যান করে ফেলি, মানে বছরের শেষে প্ল্যান করে ফেলি যে একদম জানুয়ারি থেকে প্রতিদিন 5 কিলোমিটার দৌড়াবো, 10 কিলোমিটার হচ্ছে যে রানিং করবো, একদম অনেক ইচ্ছা থাকে, কিন্তু জানুয়ারিতে এসে আমি একদম ফেব্রুয়ারি থেকে শুরু করব। এইরকম করা যাবে না, বছরের শুরুতে আমাদেরকে একটা বেস্ট রুটিন বানাইতে হবে, যেখানে যে সাবজেক্টে যতটুকু প্রায়োরিটি দরকার ততটুকু প্রায়োরিটি দিয়ে আমরা রুটিন তৈরি করব। যেমন আমি তোমাদেরকে বলি, সাপোজ তোমাদেরকে বিজ্ঞান একটু কঠিন সাবজেক্ট, আইসিটি সেই তুলনায় একটু সহজ সাবজেক্ট। আবার তোমার হচ্ছে গণিত অনেক কঠিন সাবজেক্ট, ঠিক আবার দেখতেও যদি আমরা বাংলাদেশ ও বিশ্ব পরিচয় দেখি এটা আবার একটু সহজ সাবজেক্ট। এই সাবজেক্ট গুলো কোনটা আসলে কতটুকু ইম্পর্টেন্ট, কোনটা কতটুকু আমাকে পড়তে হবে, একদম ওই প্রায়োরিটি দিয়ে আমরা সুন্দর মতো করে একটা রুটিন যদি সেট করি। সাপোজ আমি আইসিটি সপ্তাহে 1 দিন 2 দিন বা 3 দিন পড়লাম, আমার যথেষ্ট। কিন্তু আমাদেরকে গণিত, বিজ্ঞান, ইংরেজি এগুলা কিন্তু প্রতিদিনে পড়তে হবে, নয়তো আমরা কিন্তু ভুলে যাই প্রতিনিয়ত। সো তাই আমাদেরকে কি করতে হবে, অনেক ভালো মতো করে এই জিনিসগুলাকে ভালো মতো করে প্রেক্ষাপটে আমরা সুন্দর করে একটা রুটিন তৈরি করবো। রুটিন কেমন হওয়া উচিত এটাও ইনশাল্লাহ তোমাদেরকে দেখানোর চেষ্টা করব। এরপর আমরা যদি দেখি আমাদের অনলাইন ব্যাচে আসলে তোমাদেরকে কারা কারা পড়াচ্ছে, এই বছর তোমাদের সাথে কারা কারা থাকতেছে। এই বছর মূলত হচ্ছে যে আমাদের বিজ্ঞান ডিপার্টমেন্টের কথা যেহেতু বলি, যেহেতু আমি একজন বিজ্ঞানের টিচার, সো সবাই বলে না যে নিজেরটা আগে, ঠিক আছে, আমি নিজেরটা একটু আগে বলতেছি। আমি হচ্ছে যে তোমাদের আরিফ হাসান, আমি আরিফ হাসান ভাইয়া থাকতেছি তোমাদের সায়েন্সে আর আইসিটিতে। এরপর হচ্ছে যে আমাদের ইউষা ভাইয়া, সুস্মিতা দিদি যিনি থাকতেছে তোমাদের ম্যাথে। এরপর হচ্ছে জারিন আপু, যাকে তোমরা একটু আগে দেখলা, একটু পরেও আবার দেখবা, সে জারিন আপু হচ্ছে তোমাদের সঙ্গে ম্যাথ এবং আইসিটিতে থাকতেছে। এরপর হচ্ছে যে কাইফ ভাইয়া, কুমকুম আপু এবং লিমন ভাইয়া, পরিচয় করাই দিচ্ছি আমি ইনফর্মাল। ওকে, সো পরবর্তীতে যখন তোমরা আর মানে যখন ওই ভাইয়ারা ক্লাস নিতে আসবে, যখন তুমি যদি ভাইয়াটার নাম ধরে ডাকো, ভাইয়াটা সারপ্রাইজ হয়ে যাবে, স্টুডেন্ট আমাকে চিনলো কিভাবে, এত নতুন স্টুডেন্ট, এই জন্য আর কি আমি একটু পরিচয় করিয়ে দিচ্ছি। এরপর হচ্ছে যে আমাদের প্রাপ্তি আপু, যে তোমাদের সায়েন্সে থাকতেছে। এরপর হচ্ছে যে আমাদের শিফাত ভাইয়া, যিনি তোমাদেরকে অনেক ভালো ইন্টারেস্টিং ওয়েতে তোমাদেরকে ইংলিশ পড়াবে। এবং হচ্ছে যে আমাদের সবার প্রিয় জাকির ভাইয়া অ্যাকচুয়ালি। সো জাকির ভাইয়া তোমাদের বিজ্ঞান এবং আইসিটিতে আমার সহযোগী, তো সো আইসিটি এবং বিজ্ঞানে তোমাদের সঙ্গে সব সময় থাকার চেষ্টা করবে। এর সাথে সাথে আরো অনেক অভিজ্ঞ টিচার আছে যারা তোমাকে অনেক ভালো মতো করে তোমাদেরকে সবগুলো সাবজেক্ট পড়ানোর চেষ্টা করবে। সো এখন যদি যাই নতুন ক্লাসে সিলেবাসের বিস্তারিত, আমাদের আসলে সিলেবাস ভিত্তিক পড়াশোনা কিভাবে হয়, অর্ধবার্ষিক কি, বার্ষিক পরীক্ষা আমরা কিভাবে কি করব, এই জিনিসগুলো আমাদেরকে একটু ভালো মতো করে দেখতে হবে যে আসলে এই জিনিসগুলো কিভাবে কাজ করতেছে। সো আমরা যদি নতুন ক্লাসে আর সিলেবাসের বিস্তারিত যদি একটু ভালো মতো করে দেখি, আমরা সায়েন্সটাই দেখি, ঠিক আছে। আমি যেহেতু বিজ্ঞানের অন্য
কিছু কেন দেখাবো, আমি সায়েন্সেরটাই তোমাদেরকে দেখাই। সো আমরা যদি বিজ্ঞান বইটা দেখি, তোমরা আই থিঙ্ক জানো যে তোমাদের এনসিটিভি নামে একটা ওয়েবসাইট আছে, এবং ওই ওয়েবসাইটে তোমরা মোটামুটি তোমাদের বিজ্ঞান বই পেয়ে যাবা, সব বই পেয়ে যাবা, শুধু বিজ্ঞান না, সব বই পেয়ে যাবা। সো ওইখানে তোমরা দেখবা এইরকম সুন্দর একটা চমৎকার ছত্রাক, তোমাদেরকে কংগ্রাচুলেশন জানানোর জন্য জবা ফুল, এবং তোমাদেরকে একটু এক্সপেরিমেন্ট সুন্দর করে দেখানোর জন্য দুইটা সুন্দর বিকার এবং ফ্লাক্স দেওয়া আছে। তোমরা এখানে চাইলে দেখতে পারবা, ঠিক আছে, অনলাইনেও দেখতে পারবা। আর কিছুদিন পর তো তোমরা বই হাতে পেয়েই যাবা। তো ওই বইয়ে দেখবা তোমরা সুন্দর করে আগে যেটা কাজ করবা, সূচিপত্রে যাবা। সূচিপত্রে যাওয়ার পর এখানে দেখতে পারবা যে আসলে আমাদের বইয়ের মধ্যে কতটুকু অংশ আমাদের এখানে আছে। দেখবা সূচিপত্র কয়টা অধ্যায় আছে দেখো। সূচিপত্রে আমাদের বিজ্ঞান বইয়ে আছে 14টা অধ্যায়। এই 14টা অধ্যায়ের মধ্যে হয়তো বা প্রথম 7টা থাকবে, প্রথম 7টা থাকবে তোমাদের অর্ধবার্ষিকে, পরের 7টা সহ সবগুলোই থাকবে হয়তো বা বার্ষিক পরীক্ষায়। হ্যাঁ, সো এই যে তোমাদের হচ্ছে যে 14টা অধ্যায় আছে, দেখবা 14টা অধ্যায়ের জন্য 124টা পেজ আছে, এবং এইখানে তোমাদেরকে প্রথম 6 মাস কতটুকু পড়া উচিত এবং শেষের 6 মাস কতটুকু পড়া উচিত, এটা আমাদেরকে একটু ভালোভাবে নির্বাচন করতে হবে। যেহেতু আমরা ডিসেম্বর মাসে পরীক্ষা, সো ডিসেম্বরকে বাদ দিলাম, আমরা ধরবো 11 মাস। 11 মাসের মধ্যে প্রথম 6 মাস তাহলে আমাকে বেশি পড়া উচিত না কম পড়া উচিত বলো তো? প্রথম 6 মাস যেহেতু আমাদের হচ্ছে যে এটা তোমার হচ্ছে 14টা অধ্যায় আছে, সেক্ষেত্রে আমাদের এই 14টা অধ্যায়ের মধ্যে যদি আমাদের 1 মাস বাদ দিলাম, 12 মাসে 14টা অধ্যায়, তাই না? সো সেক্ষেত্রে একটা মাস বাদ দিলাম, 11 মাসে 14টা অধ্যায়, কারণ 12 নম্বর মাসে তোমাদের পরীক্ষা। সো সেক্ষেত্রে আমাদেরকে প্রথম 6 মাসে মিনিমাম কয়টা চ্যাপ্টার একদম ভালো মতো করে শেষ করা উচিত? তোমরা একটু ভালো মতো করে আমাকে অ্যান্সারটা দিয়ে দাও। সো দেখো, আমি যদি আমার ক্ষেত্রে বলি, আমি যদি তোমাদের এখন ক্লাস 6 এ পড়তাম, জানি আমার বর্তমান 6 এ পড়া বয়স না, বাট যদি পড়তাম তাহলে আমি কি করতাম, প্রথম 8 থেকে 9টা চ্যাপ্টার কমপ্লিট করে রাখতাম। 8 থেকে 9টা চ্যাপ্টার আমি কমপ্লিট করে রাখতাম। কেন রাখতাম? কারণ অন্যান্য যে সাবজেক্টে আমি দুর্বল, সেই সাবজেক্টের উপর আমি একটু বেশি ফোকাস করতাম পরবর্তীতে গিয়ে। আর বিজ্ঞানেও মোটামুটি অনেক কঠিন আছে, যে যে জিনিসগুলো তোমার আসলে বোধগম্য না, যেগুলো তুমি বুঝতে পারতেছো না, সেগুলোর উপর আমরা বেশি সময় দিব। যেমন এইখানে একটা অধ্যায় আছে উদ্ভিদের বাহ্যিক গঠন। এই যে আমরা চতুর্থ অধ্যায়টা দেখতে পাচ্ছি না, যে উদ্ভিদের বাহ্যিক গঠন, এটা কিন্তু অনেক কঠিন, বাট আমরা চাইলে অনেক সহজ করে সেটা তোমাদেরকে ইউটিলাইজ করতে পারবো। বাট এটা তোমাদের ক্ষেত্রে একটু কঠিন লাগতেই পারে, সবাই তো সমান না, কারো কারো ক্ষেত্রে এটা কঠিন লাগতে পারে। সো কঠিন যদি লাগে, ওটাকে আরো বেশি করে আমাদেরকে পড়তে হবে। আমাদেরকে মানে 3-to-1 রুল করতে হবে। দুইবার হচ্ছে যে মানে 3বার আমরা পড়বো, দুইবার হচ্ছে যে অনেক ভালো মতো করে ওইটাকে একদম মনোযোগ দিয়ে পড়বো এবং একবার লিখবো। 3-to-1 রুল করে আমরা একটা সুন্দর করে ওই চ্যাপ্টারটাকে আরো ভালো মতো করে করবো। আর ভালো মতো করে করার পর হয়তো বা আমাদের একদম অনেক সুন্দর ওয়েতে ওই চ্যাপ্টারটা আমাদের মাথায় গেঁথে যাবে, রাইট? সো গেঁথে যাওয়ার জন্য আমাদেরকে কি করতে হবে, একটা কঠিন অধ্যায়কে বারবার রিপিটেডলি পড়ে আমাদেরকে এটা সুন্দর মতো করে কাজ করতে হবে। ওকে, তো ভাইয়া আপনার নাম কি? আচ্ছা, সালমা এখন বলতেছে ভাইয়া আপনার নাম কি? আমার নাম হচ্ছে মোহাম্মদ আরিফ হাসান। হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, 9টা, রাইট আমাদের। হ্যাঁ, আমি দেখতে পাচ্ছি যে তোমরা আমার মতো যে 9 থেকে 10টা অধ্যায় পড়তে, বাহ, তোমরা আমার থেকেও ফাস্ট, কেউ 10টা 11টা পড়তে যাচ্ছ, দ্যাটস গ্রেট। আমি তোমাদেরকে শুনে নিজেকে আমি ইন্সপায়ার করলাম যে আমাকে আরো বেশি পড়া উচিত। আমাকে তো 14টাই বলা উচিত ছিল, কিন্তু আমি বলি নাই। এটা আমাকে তো একটু বুঝতে হবে যে আমার একদম 6 মাসে যদি সম্পূর্ণ একদম বইটা শেষ করে ফেলে, বাকি বইগুলো কি সে পড়বে না? অবশ্যই পড়বে। সো এইরকম যে কঠিন অধ্যায়গুলো আছে, ওই কঠিন অধ্যায়গুলো আমাদেরকে একটু বেশি করে পড়তে হবে। যেমন ধরো, মনে করো এখানে জীবজগৎ, এই জীবজগতের কিছু নতুন নাম, কিছু বৈজ্ঞানিক নাম, তারপরে কোন জীবটা আসলে কোন জগতের। এই যেমন আমরা মানুষ, তাই না? আমরা মানুষ হচ্ছে যে সাধারণত আলাদা। মানুষ মশা মাছি পোকা মাকড় এগুলোর থেকে আলাদা, মাছ ব্যাং এগুলোর থেকে আলাদা, সাপের থেকে আলাদা। কেন আলাদা? আমাদের আসলে জগৎ আলাদা, ঠিক আছে? সো এই যে জীবের জগৎটা আছে, ওই জগৎগুলো আসলে তোমাদেরকে অনেক সুন্দর করে পড়ানোর জন্য বা অনেক সুন্দরভাবে পড়িয়ে তোমাদেরকে একদম ভালোভাবে যেন তোমাদের ওই অধ্যায়টার থেকে যে কোনো ধরনের প্রশ্ন আসুক, তোমার যেন মাথায় ওই অ্যান্সারটা সুন্দর মতো করে কাজ করে, এই জন্য এরকম করে তোমাদেরকে পড়ানোর চেষ্টা করব। সো তোমরা যেটা কাজ করবা সেটা হচ্ছে তোমাদের এই রুটিনে কোন জিনিসটা কতটুকু পরিমাণ করে রাখা দরকার। বিজ্ঞান তুমি কতটুকু পড়বা, আগে বই হাতে পাও, তারপর দেখবা কোন অধ্যায়ের পেজ কতটুকু, কোন অধ্যায় তোমাদের জন্য বেশি ইম্পর্টেন্ট, কোন অধ্যায় কম ইম্পর্টেন্ট, সেটা তুমি দেখলেই বুঝে যাবা, ঠিক আছে? আর অবশ্যই তোমাদের হচ্ছে যে বড় ভাইয়া আপুরা যারা আছে তাদেরকেও হেল্প নিবা, আর তোমাদের টিচার যারা আছে, আমরা যারা আছি, তারা তোমাদেরকে অল টাইম হেল্প করবো, সেক্ষেত্রে কোনো সমস্যা হবে না। ওকে,
এরপরে চলে যাই আমাদের হচ্ছে যে গণিত বিজ্ঞান আইসিটি পরীক্ষায় কেমন প্রশ্ন আসে। এটা আমি অলরেডি তোমাদেরকে আগে বলে দিয়েছিলাম যে গণিত বিজ্ঞান এবং আইসিটি তে কেমন আসে। সো গণিতে সাধারণত আমাদের প্রশ্ন আসে, গণিতে 100 মার্ক থাকে, আমাদের ম্যাথে 100 মার্ক থাকে। আমরা যদি একটু ভালো মতো করে দেখি, আমাদের ম্যাথে থাকে 100 মার্ক, রাইট? সো ম্যাথের মধ্যে 100 মার্ক থাকে, আমাদের সায়েন্সেও 100 মার্ক থাকে। তো আমাদের সায়েন্সেও 100 মার্ক থাকে, কিন্তু আইসিটি তে একটু কম থাকে। আইসিটি তে আমাদের থাকে তোমার হচ্ছে যে 40 মার্ক, সরি 50 মার্ক। ওকে, সো এইটাকে আবার দুই ভাগে ডিভাইড করা হয়। এটা মানে সরাসরি তোমাকে 100 মার্ক দিয়ে দিবে বা 100 মার্কের এক ধরনের কোশ্চেন থাকবে এমনটা না, এটাকে দুই ভাগে ডিভাইড করা হয়। ম্যাথের যে প্রশ্নটা তার মধ্যে 70 মার্ক, রাইট? তো 70 মার্ক থাকে আমাদের সৃজনশীল, 70 মার্ক থাকে আমাদের সৃজনশীলে, আর 30 মার্ক থাকে আমাদের এমসিকিউ বা বহু নির্বাচনী প্রশ্নের মধ্যে থাকে। 70 মার্ক থাকে সৃজনশীলে, একটা করে সৃজনশীল 10 মার্ক করে থাকে, এবং তোমার হচ্ছে যে এমসিকিউ, একটা এমসিকিউ 1 মার্ক করে থাকে, মোট 30টা এমসিকিউ থাকে এবং 60টা সৃজনশীল থাকে। সো সৃজনশীল থাকবে আমাদের 7টা এবং এমসিকিউ থাকবে আমাদের 30টা। ওকে, এখানে টোটাল মার্ক থাকবে এই যে 30 এবং 70। ওকে, সো এরপর যদি আমরা একটু দেখি সায়েন্সের ক্ষেত্রেও আমাদের জন্য অলমোস্ট সেম। তোমার হচ্ছে যে এমসিকিউ এবং শুধুমাত্র সৃজনশীল প্রশ্ন থাকবে, এবং যেখানে আমাদের মার্কটা ডিস্ট্রিবিউশন করা থাকবে। এরপরে যদি আমরা চলে যাই আমাদের আইসিটির ক্ষেত্রে, আইসিটিতে টোটাল মার্ক থাকবে 50। আইসিটিতে মার্ক থাকবে 50, এখানে কোনো সৃজনশীল থাকবে না। এখানে কি থাকবে, এইখানে সাধারণত আমাদের থাকবে এমসিকিউ, কিছু পরিমাণ এমসিকিউ থাকবে। এমসিকিউ মনে হয় 15টা থাকবে। এরপর হচ্ছে 10টা ছোট প্রশ্ন থাকবে। ওকে, যেখানে মার্ক 1 অথবা 2 করে হবে। যদি 2 করে হয় তাহলে 5টা ছোট প্রশ্ন থাকবে, আর যদি 1 করে হয় তাহলে হয়তো বা তোমার হচ্ছে 10টা ছোট প্রশ্ন থাকবে। আর 25 মার্ক থাকবে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল মানে তোমাকে ওই কাজটা করে দেখাইতে হবে। প্র্যাকটিক্যাল মানে কি, প্র্যাকটিক্যালটা হচ্ছে ওই কাজটা তোমাকে করে দেখাইতে হবে, একটা প্র্যাকটিক্যাল কাজ। মনে করো তোমাকে একটা কাজ করতে বলো যে কম্পিউটার ওপেন করে এই কাজটা করে দেখাও, একটা তোমার নামটা কম্পিউটারে লিখে দেখাও, এটাকে বলা হয় প্র্যাকটিক্যাল কাজ। ওই প্র্যাকটিক্যাল কাজের মধ্যে 25 মার্ক থাকবে। সো আইসিটিটা একটু ডিফারেন্ট, আর সায়েন্স আর ম্যাথেরটা একটু ডিফারেন্ট। সো এইভাবে তোমাদের প্রশ্ন টাইপটা আসে। আর এই প্রশ্নের অ্যান্সার গুলো কিভাবে দিতে হয় এগুলো তোমাদেরকে ভালো মতো করে ক্লাসে শেখানোর জন্য আমরা তো আছি, তাই না? ওকে, এরপর যদি আমরা একটু ভালো মতো করে দেখি, বছরের প্রথমেই আমরা কিভাবে বিজ্ঞান পড়া শুরু করব। আমরা বছরে যখন শুরু করব বিজ্ঞানটা কিভাবে পড়া উচিত আমাদের, ঠিক আছে? এটা যদি আমরা একটু দেখি, তো আমরা কি দেখলাম, আমাদের বিজ্ঞানের কয়টা চ্যাপ্টার আছে বলো তো দেখি, কয়টা চ্যাপ্টার আছে? একটু আগে আমরা কিন্তু দেখলাম, বলো দেখি কয়টা চ্যাপ্টার আছে আমাদের বিজ্ঞানে? আমাদের টোটাল চ্যাপ্টার আছে 14টা। সো 14টার মধ্যে আমাদের বছরের শুরুতে তো 1 নাম্বার চ্যাপ্টার দিয়ে আমরা শুরু করব, রাইট? আমরা 1 নাম্বার চ্যাপ্টার দিয়ে শুরু করব। 1 নাম্বার চ্যাপ্টারের নাম বৈজ্ঞানিক প্রক্রিয়া ও পরিমাপ। এই পরিমাপ মানে হচ্ছে কোনো একটা জিনিসকে আমরা কিভাবে পরিমাপ করি। এখন আরিফ ভাইয়া, মনে করো আরিফ ভাইয়া যদি এতটুকু হইতো তাহলে আরিফ ভাইয়ের এক ধরনের উচ্চতা হইতো, আরিফ ভাইয়া যদি এখন এতটুকু, আরিফ ভাইয়ের উচ্চতাটা একটু আলাদা। তোমার হাতে মনে করো তোমার শরীরে তোমার হচ্ছে যে উচ্চতাটা একটু আলাদা, তাই না? তারপর বিভিন্ন জনের উচ্চতা আলাদা থাকে, দৈর্ঘ্য আলাদা থাকে, প্রস্থ আলাদা থাকে, তোমার রুমের সাইজ আলাদা থাকে। সবকিছু আসলে আমাদের পরিমাপ যেটা করা হয়, যেমন মনে করো তুমি যদি বাজারে যাও, বাজারে গিয়ে তো বলবা না আমাকে 1 কেজি ডিম দেন, তাই না? তুমি গিয়ে বলবা 1 ডজন ডিম দেন। তুমি তো গিয়ে বলবা না যে 1 কেজি তোমার হচ্ছে যে আমাকে ইয়া দেন, কি বলে, আচ্ছা যাই হোক, আমরা যদি বাজারে যাই, আমরা বাজারে গিয়ে কি বলতে পারবো যে আমাকে 1 ডজন চিনি দেন? এটা তো বলতে পারবো না, তাই না? আমরা বলতে পারবো 1 কেজি চিনি দেন। এই যে পরিমাপটা, এই পরিমাপ এবং প্রক্রিয়া, কোনটা কোন প্রক্রিয়ায় পরিমাপ করা হয়। যেমন আমরা হচ্ছে যে এই প্রক্রিয়াটা বলতে কি বুঝি, আমার মনে করো আমি যদি আমার বলি যে আমার ওজন কতটুকু, আমরা বলবো যে এই যে 70 কেজি, তখন আমরা এটাকে কেজি হিসাব করি। আবার অন্যভাবে গেলে আমি যখন মনে করো তেল কিনতে যাই, আমাকে বলি যে এই যে 1 লিটার তেল দেন, তাই না? আমরা যখন ডিম কিনতে যাই আমরা বলি যে তোমার হচ্ছে যে 12টা অথবা 1 ডজন ডিম দেন। সো এই যে প্রক্রিয়াগুলো ভিন্ন ভিন্ন আছে, ওই প্রক্রিয়াগুলো শিখবো, এবং পরিমাপ কোনটা কিভাবে পরিমাপ করা হয় সেটা একটু শেখার চেষ্টা করব। এরপর জীব জগৎ, আমাদের আসলে জীবের আমরা তো কি, যাদের জীবন আছে তাদেরকে জীব বলা হয়। আবার জীবকে দুই ভাগে ভাগ করা হয়, প্রাণী এবং উদ্ভিদ, এগুলা দেখবো। এবং প্রাণী এবং উদ্ভিদকে আরো বিভিন্ন ভাবে ভাগ করা হয়, এগুলো ভালো মতো করে দেখার চেষ্টা করব। এরপর চলে আসো উদ্ভিদ এবং প্রাণীর কোষের সংগঠন। তোমরা কি জানো যে আমাদের যে মানব দেহ আছে, এই মানব দেহ কোষের সমন্বয়ে সৃষ্টি।
ঠিক আছে, ছোট্ট ছোট্ট কোষ যেগুলো আমরা দেখতেও পারি না খালি চোখে। ওই যে কোষের সমন্বয়ে আমাদের হচ্ছে যে ইয়াটা সৃষ্টি, তোমার হচ্ছে ওই কোষ নিয়ে আমরা পড়াশোনা করব। তার মানে বুঝতে পারতেছো আমরা কতটা গভীরে যাচ্ছি বিজ্ঞান ক্লাসে। সো এরপর হচ্ছে যে আমাদের উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য, মানে উদ্ভিদের বাহিরের বৈশিষ্ট্য। আমরা যে উদ্ভিদ দেখতেছি, উদ্ভিদের মধ্যে কি থাকে, গাছপালা, তারপর বিভিন্ন ধরনের জিনিস আছে। এই ধরনের উদ্ভিদ যারা আসলে এক স্থান থেকে আরেক স্থানে চলাফেরা করতে পারে না, নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে, তাদেরকে আমরা উদ্ভিদ সাধারণত বলে থাকি। উদ্ভিদ হচ্ছে যে গাছপালা, তাই না? গাছ, গাছের হচ্ছে যে বৈশিষ্ট্য কেমন, গাছের মধ্যে পাতা আছে, বাকল আছে, কাণ্ড আছে, আরো অনেক ধরনের জিনিস আছে। সো এই যে উদ্ভিদের বাহ্যিক বৈশিষ্ট্য আছে, ওই বৈশিষ্ট্যগুলো, পাতার কাজ কি, তারপর হচ্ছে ডালের কাজ কি, কাণ্ডর কাজ কি, বাকলের কাজ কি, এই সবগুলো জিনিস ভালো মতো করে পড়ার চেষ্টা করব। এরপর এরপর হচ্ছে যে সালোক সংশ্লেষণ, উদ্ভিদ কিভাবে খাদ্য তৈরি করে। যেমন তুমি যদি সারাদিন এক জায়গায় বসে থাকো, তুমি কিন্তু খাদ্য তৈরি করতে পারবে না। তোমার এক সময় খিদা লাগবে, তোমাকে রান্না করে খাইতেই হবে, বা কি যে কোনো ভাবে হোক তোমাকে খাইতে হবে। কিন্তু গাছ দেখবা সারাদিন এক জায়গায় দাঁড়িয়ে আছে, কিন্তু তার খাবার সে আপনা আপনি তৈরি করতেছে। ওই প্রক্রিয়াটার নাম হচ্ছে সালোক সংশ্লেষণ। ওই প্রক্রিয়াটা আমরা ভালো মতো করে ভালো পড়বো, যে কিভাবে আসলে গাছটা খাবার তৈরি করে। ঠিক আছে, এরপর সংবেদী অঙ্গ সহ শুরু করে বাকি যে তোমাদের চ্যাপ্টার গুলো আছে, এগুলো অনেক ভালো মতো করে পড়ার চেষ্টা করব। তার মানে আমাদের প্রথম যে 6 মাস আছে, ওই 6 মাসে আমরা 8 থেকে 9টা বা পারলে 10টা চ্যাপ্টার ভালো মতো করে কমপ্লিট করার চেষ্টা করব। ঠিক আছে? আচ্ছা, আর হ্যাঁ, আমি অবশ্যই তোমাদেরকে একটা ক্লাসের শেষে তোমার হচ্ছে যে একটা দিব, রুটিন দিব। ওটা ম্যাডাম তোমাদের সঙ্গে কথাবার্তা বলবে, যে আসলে তোমাদের কিভাবে একটা রুটিন তোমাদের তৈরি করা উচিত, ভালোভাবে একটা কিভাবে রুটিন তৈরি করলে তোমাদের পরীক্ষায় একদম ভালো রেজাল্ট করা সম্ভব, সেটা ম্যাডাম তোমাকে অবশ্যই জানিয়ে দিবে। ঠিক আছে, সো এই ছিল আমাদের আজকে সায়েন্সের পড়াশোনাটা। আশা করি তোমাদের সকলের সঙ্গে ক্লাসে দেখা হবে। আরিফ ভাই তোমাদেরকে যথেষ্ট ভালোভাবে বুঝাই দিবে যে কোনটা কিভাবে পড়তে হবে, এবং এক একটা চ্যাপ্টার অনেক সুন্দর এক্সপেরিমেন্টের সাথে তোমাদের সঙ্গে হবে। ইনশাআল্লাহ তোমাদের সকলের সঙ্গে দেখা হবে পরবর্তীতে বিজ্ঞান ক্লাসে। সো এখন আমরা আপাতত হচ্ছে যে আরেকটা জিনিস যেটা দেখি, সেটা হচ্ছে বিজ্ঞানের ক্ষেত্রে এ প্লাস মিস হয় বা টপ রেজাল্ট মিস হয় কেন। বিজ্ঞানের ক্ষেত্রে টপ রেজাল্ট মিস হওয়ার একটাই কারণ, সেটা হচ্ছে ভালো মতো করে বিজ্ঞান না পড়া। কারণ বিজ্ঞানের প্রশ্নগুলো হয় অনেক কঠিন এবং অনেক ঘোরানো পেঁচানো। সাপোজ একটা তোমাকে একটা চিত্র দিবে, ওই চিত্র দেখে বুঝতে হবে যে এই জিনিসটা কি, এবং ওই অনুসারে তোমাকে রেজাল্ট, তোমাকে পরীক্ষার উত্তর দিতে হবে। তুমি যদি ওই জিনিসটাকে আইডেন্টিফাই করতে না পারো, তুমি অ্যান্সার দিতে পারবে না। সো ভালো মতো করে বিজ্ঞান পরীক্ষণ করতে হবে, ভালো মতো করে অবজার্ভ করতে হবে, ভালো মতো করে দেখতে হবে, এরপর বিজ্ঞানটাকে আমাদেরকে পড়তে হবে। ঠিক আছে, আর বিজ্ঞানের জন্য এ প্লাস কোনোভাবে মিস না হয়, এই জন্য তো আমি আরিফ ভাইয়া আছে, আরিফ ভাই ইনশাল্লাহ তোমাদের সঙ্গে থাকবে। সো এখন চলে আসে আমরা হচ্ছে যে বিজ্ঞান পড়ার রুটিনটা কিভাবে হওয়া উচিত। অবশ্যই সপ্তাহে 7 দিনের মধ্যে কমপক্ষে 6 দিন আমাদের বিজ্ঞান অবশ্যই পড়া উচিত। আর রুটিন নিয়ে তো ম্যাডাম কথা বলবেই, সেহেতু আমি আর তেমন একটা কথা বলতেছি না। সো আজকে এতটুকুই আমার সাথে। এখন তোমাদেরকে নিয়ে আসতেছি আমাদের আরেক ম্যাম, যিনি তোমাদের বিজ্ঞান এবং ম্যাথ এবং আইসিটি পড়াবেন, এবং তার সাথে সাথে তোমাদের রুটিন বানাতে হেল্প করবে, এবং তোমাদের বাকি যে গাইডলাইন গুলো আমি রেখে যাচ্ছি, ওই গাইডলাইন গুলো তোমাদেরকে দেয়া শুরু করবে। সো এখন আমি ডেকে নিচ্ছি তোমাদের ফেভারিট আপু জারিন তাসনিম আপু। ওকে, ওনার পরিচয়টা আমি অলরেডি করে দিচ্ছি। ওনার নাম হচ্ছে জারিন তাসনিম, যিনি তোমাদেরকে ম্যাথ এবং আইসিটি সার্ভ করবে। ওকে আপু, থ্যাংক ইউ। ওকে, তোমাদের সঙ্গে দেখা হবে ক্লাসে। বাই বাই। ওকে, হ্যালো এভরিওয়ান। এতক্ষণ ধরে আমরা আমাদের আরিফ ভাইয়া, মানে আমাদের আঙ্গুর ভাইয়ের কাছ থেকে শুনলাম যে বিজ্ঞানে আসলে কিভাবে ভালো রেজাল্ট করা যায়, কিভাবে আসলে সারা বছর বিজ্ঞান পড়লে টপ করা যায়, এন্ড এইবার আমাদের সিলেবাসে কি কি আছে। পাশাপাশি ভাইয়া কিন্তু দেখিয়ে দিয়েছে যে গত বছর আসলে কিরকম ভাবে প্রশ্ন আসছিল, এবং বাকি সাবজেক্টগুলোতে আসলে মার্কিং এর ব্যাপারটা। একটা জিনিস শুধুমাত্র ভাইয়া আমাদেরকে বলেনি, সেটা হচ্ছে যে এই বছর কিন্তু আমাদের গণিতেও কিছু সৃজনশীল আর এমসিকিউ প্রশ্নের সাথে সাথে আমাদের কিছু সংক্ষিপ্ত প্রশ্ন আসছে। এটা শুনে তোমরা খুবই অবাক হবা, আমি জানি, কারণ এর আগ পর্যন্ত এরকম তোমরা হয়তো পাওনি। বাট তোমরা তো একদম নতুন 6, তোমাদের নতুন বছরের জন্য সরকার একদম নতুন ভাবে কিছু জিনিস নিয়ে এসেছে। তো সেই ব্যাপারে আমরা একদম বিস্তারিত বলবো। আমরা চলো প্রথমেই আসলে শুরু করি যে বছরের প্রথমে কিভাবে গণিত এবং আইসিটি পড়বো। তো এটা দেখানোর সময় আমি একটু চেষ্টা করব যে তোমাদেরকে দেখিয়ে দিতে যে আমাদের যেই আইসিটি আর গণিত বইটা আছে, সেই বইটা থেকে একটু আমি দেখিয়ে দিতে চাচ্ছি। ঠিক আছে, আচ্ছা। তো প্রথমে চলে যাই আইসিটি তে। সো আইসিটি বইটা নিশ্চয়ই তোমরা এখানে দেখতে পাচ্ছ। ওকে, তো এই তো আমাদের মোটামুটি ক্লাস 6 এর বই, ক্লাস 6 এর বই। আর এইখানে আমাদের টোটাল অধ্যায় আছে কয়টি? অধ্যায় আছে টোটাল, এই যে দেখো, 1 2 3 4 5, 5টা অধ্যায় আছে। তো
5টা অধ্যায় আইসিটি বইটি কিন্তু বেশ সহজ, এবং যেহেতু আমাদের এখানে মার্কসও কম, তুমি যদি এখানে একটু যদি চাও তাহলে কি, তাহলে অন্যান্য সাবজেক্টের তুলনায় বিজ্ঞান বা ম্যাথের তুলনায় চাইলে একটু কম সময় দিতে পারো, তাতেও কিন্তু তোমার রেজাল্টটা খারাপ হবে না, বরং ভালোই হবে। কিন্তু হ্যাঁ, তুমি যতটুকুই পড়বে চেষ্টা করবে যে ওইটুকু বুঝে পড়া। বুঝে পড়াটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। তুমি যদি ভালো করে বুঝতে পারো, তুমি ভালো করে লিখতে পারবে, এন্ড ভালো করে লিখলেই কিন্তু আইসিটিতে টপ করা যায়। ইভেন আমরা যদি গত বছর যারা আমাদের আসলে আইসিটিতে ছিল, গত বছর তার আগের বছর এরকম অনেক স্টুডেন্টকে পেয়েছি যারা একদম মানে 100 মার্কে থাকলে 100 মার্কে পেয়েছে, 50 থাকলে 50ই পেয়েছে। যেমন নতুন কারিকুলামে তখন আসলে আইসিটির মার্কস আইসিটি ছিল না, তো আইসিটির আরেকটা নাম ছিল বইয়ের, আর না বলি। তো তখন হচ্ছে ওইখানে 100 মার্ক হলে পরীক্ষা হইতো। তো নতুন কারিকুলামে যারা ছিল তোমাদের বড় ভাইয়ারা, তারা তখন ওইখানে কিন্তু 100তে 100ই পেয়েছে আমাদের সাথে পড়াশোনা করে। মানে এই বছরও যারা পরীক্ষা দিয়েছে আমাদের সাথে সারা বছর পড়াশোনা করছে, তারাও কিন্তু 50-এ 50ই পেয়েছে। এই বছরও তোমাদের জন্য 50 মার্কেরই পরীক্ষা হবে, এবং 50 মার্কের পরীক্ষায় এই যে দেখো আমাদের এই টোটাল 5টা অধ্যায়, 5টা অধ্যায় থেকে প্রশ্ন আসবে। আমি যদি প্রত্যেকটা অধ্যায়ের কথা একটু বলি, তথ্য যোগাযোগ প্রযুক্তির পরিচিতি যে অধ্যায়টা আছে, এই প্রথম অধ্যায়টা একদম পানি ভাত। মানে এই অধ্যায় যদি আমি তোমাকে নাও পড়িয়ে দিই, তাও তুমি নিজে পড়লেও অনেক ভালো করতে পারবে, এখানে কঠিন বা জটিল কিছুই নেই। আচ্ছা, দ্বিতীয় যেটা আছে তথ্য যোগাযোগ প্রযুক্তির সংশ্লিষ্ট যন্ত্রপাতি, এইটা প্রথম অধ্যায়ের চেয়ে একটু কঠিন, এবং নতুন অনেক যন্ত্রপাতির নাম বা তাদের ব্যবহার সম্পর্কে আমরা এই দ্বিতীয় অধ্যায়ে পড়বো। যেমন ধরো, আমরা কম্পিউটার বলতে কি বুঝি, আমরা বুঝি যে আমরা কিন্তু নর্মালি কি দেখি, একটা মনিটর দেখি, তাই না? এরকম একটা স্ক্রিন আলা একটা মনিটর দেখতেছি, বা তার পাশে একটা লম্বা বক্সের মতো সিপিইউ দেখি, আর হাতে কি দেখি, একটা মাউস দেখি যেটা নাড়াই আমরা কাজ করি। আমরা কম্পিউটার বলতে বেসিক চিন্তা ভাবনাই এতটুকুই বুঝি, কিন্তু এটা ছাড়াও কম্পিউটারের ভিতরে যে যন্ত্রাংশগুলো আছে বা এগুলোর কাজ কিরকম, এগুলো আমরা কিভাবে রক্ষণাবেক্ষণ করতে পারবো, এটা ডিটেলস আমাদের জানতে হবে না? যদি আমরা কম্পিউটারটাকে ভালোভাবে চালাতে চাই বা ভালোভাবে জানতে চাই, তাহলে কিন্তু আমাদের এই মানে বেসিকের চেয়ে আরেকটু বেশি জানতে হবে, তাই তো? সো এই জন্যই এই অধ্যায়টাতে আমরা এই সংশ্লিষ্ট যন্ত্রপাতি, মানে কি কি জিনিসপাতি দিয়ে আমাদের এই কম্পিউটার তৈরি হয়েছে, তাদের ব্যবহার, তাদের কিভাবে আমরা আসলে রক্ষণাবেক্ষণ করব, সমস্ত কিছু ইন ডিটেলস পড়ানো হবে। তো এই অধ্যায়টা বেশ ইম্পর্টেন্ট, এবং এই অধ্যায় থেকে ভালো মার্কসের কোয়েশ্চেন আছে। তুমি যদি টোটাল 50 মার্কের আমাদের পরীক্ষা হয়, তুমি ধরে নিতে পারো যে 15 থেকে 20 মার্ক শুধুমাত্র এই দ্বিতীয় অধ্যায় থেকে আসে। আচ্ছা, এরপর আসি তৃতীয় অধ্যায়, সেটা হচ্ছে যে তথ্য যোগাযোগ প্রযুক্তির নিরাপদ ব্যবহার। নিরাপদ ব্যবহার বলতে হচ্ছে যে দেখো, তথ্য যোগাযোগ প্রযুক্তি বা আইসিটি ব্যবহার করে আমাদের কিন্তু জীবন সহজ হচ্ছে, এটা সত্যি কথা। কিন্তু এর সাথে সাথে এটার আমাদের জন্য কিছু বিপদও নিয়ে আসতে পারে। আমরা অনেক সময় শুনি না হ্যাকিং এর কথা, আমরা কিন্তু অনেক সময় আরো শুনি যে আমাদের ভাইরাস অ্যাটাক করতেছে, তাই না? ম্যালওয়্যার অ্যাটাক করতেছে। সো এই যে বিষয়গুলো, এগুলো থেকে আসলে আমরা কিভাবে নিরাপত্তা পেতে পারি বা নিরাপদে আমরা আমাদের যন্ত্রপাতিগুলো ব্যবহার করতে পারি, ইন্টারনেট ব্রাউজিং করতে পারি, সমস্ত কিছু পড়ানো হবে এই তৃতীয় অধ্যায়। চতুর্থ অধ্যায়টা কি, ওয়ার্ড প্রসেসিং। এটা একটু কমপ্লেক্স, অনেকের কাছেই লাগে, কারণ এখানে আমরা মোটামুটি শিখবো যে কিভাবে আমরা লেখালেখি করতে পারি, কিভাবে সুন্দর করে লিখতে পারি, কিভাবে লেখার সাইজ ছোট বড়, কালার চেঞ্জ, কপি পেস্ট, মানে তুমি তুমি এই অধ্যায়টা পড়ার পরে ফ্লুয়েন্টলি সুন্দরভাবে টাইপিং করা থেকে শুরু করে একটা ফরম্যাটে যে লেখা, এই সমস্তটা শিখে যাবা। সো এটাতে আসলে অনেক বেশি জোর দিতে হবে। আর পঞ্চম অধ্যায়, এটা খুব সহজ, কিন্তু এটার সাথে সাথে আমাদের যেহেতু ইন্টারনেট পরিচিতি, ইন্টারনেটের সাথে কি আমাদের নেটওয়ার্কিং যুক্ত, সো নেটওয়ার্কিং এর বেসিক আসলে এই অধ্যায়ের মধ্যে পড়ানো হবে। সো এই অধ্যায়টা তোমরা অনেক বেশি রিলেট করতে পারবা, কারণ আমরা অনেক বেশি এখন ইন্টারনেটে আসক্ত বলা যায়, আমরা ইন্টারনেট ছাড়া চলতে পারি না। তো এই অধ্যায়টা আসলে আমরা শিখবো যে ইন্টারনেট কিভাবে আসছে। খুবই মজার অধ্যায়। এন্ড আমার মনে হয় যে তোমরা যদি আমাদের সাথে ক্লাস করো, গত বছর, তার আগের বছর রেকর্ড অনুযায়ী এই বছরও ইনশাল্লাহ অনেক ভালো রেজাল্ট করতে পারবা সবাই। 50-এ 50ই পাওয়া যায়, ব্যাপারটা এরকমই। যদি তুমি একটু একটু আর কি, আর সামান্য, খুব বেশি না, একটু যদি তুমি এটা নিয়ে কনসার্ন থাকো এন্ড একটু মনোযোগ দিয়ে ক্লাসগুলো করো, আমাদের সাথে পরীক্ষাগুলো দাও, একটু রেগুলার থাকলেই তুমি দেখবা ভালো করতে পারতেছো। আচ্ছা, এটা তো গেল আমাদের আইসিটি নিয়ে। এবার আসি আমরা একটু ম্যাথ, রয়্যাল সাবজেক্ট ম্যাথে চলে আসি। এটা হচ্ছে আমাদের গণিত, যেটা নিয়ে আমাদের অনেকেরই ভয় আছে আমি জানি, বাট বিশ্বাস করো, যখন পড়বো তখন মনে হবে যে পানি ভাত, এগুলো কোনো ব্যাপারই না। ঠিক আছে, সো ম্যাথের আমরা একটু সিলেবাসটা দেখে আসি। ম্যাথের সিলেবাসটা একটু আমরা দেখে ফেলি।
আমাদের ষষ্ঠ শ্রেণীতে আমাদের তোমরা তো ক্লাস 5-এ ছিলা, তাই না? ক্লাস 5-এ তো প্রায় 12-14টা চ্যাপ্টার পড়ে আসছো। এখন কমেন্টে বলো তো ক্লাস 5-এ তোমরা কতগুলো অধ্যায় পড়েছো? ম্যাথের কয়টা অধ্যায় ছিল? 12টা না 14টা? কয়টা অধ্যায় ছিল বলো? ক্লাস 5-এ ম্যাথের অধ্যায় কয়টা ছিল? কে বলতে পারে? আমি তো কমেন্ট সেকশন থেকে একটু উত্তর চাচ্ছি। আমরা তো কয়েকদিন আগে ক্লাস 5 পাস করছি, তাই না? তো আমরা একটু দেখতে চাই যে কতগুলো অধ্যায় ছিল। যেমন ওজামা আমাকে উত্তর দিচ্ছে, তারপর ফাহমিদা উত্তর দিচ্ছে। আচ্ছা আচ্ছা, নাইস। তো অনেকে আমাকে বলতে পারতেছো, থ্যাংক ইউ সো মাচ। এক্স্যাক্টলি আমাদের 14টা অধ্যায় ছিল, বিশাল সিলেবাস, রাইট? বাট এটা একটা সুখবর যেটা দেখলে তোমাদের একদম মনে অনেক শান্তি লাগবে, সেটা হচ্ছে যে এবার 14টা না 12টা না 10টা না মাত্র 8টা অধ্যায় থাকতেছে। তো খুব ভালো একটা খবর দিলাম না? দেখো, এটা ছাড়াও আরো মজার ব্যাপার বলি। তোমরা ক্লাস 5-এ থাকতে অনেকগুলো জিনিস শিখে আসছো, যেমন তোমরা ঐকিক নিয়মের অঙ্ক করে শিখে আসছো, তাই না? ঐকিক নিয়ম তুমি যদি পারো, তোমার এখানে অনেকগুলো অধ্যায় অনেক ভালো তুমি করতে পারবে। স্পেশালি এই যে অনুপাত ও শতকরার অঙ্কে ঐকিক নিয়ম খুব দরকার হয়। তো তোমরা যেহেতু লাভ লসের অঙ্ক, তারপর ক্ষতি, তারপর হচ্ছে ব্যাংকের অঙ্কগুলো, মানে যেখানে আমরা ঐকিক নিয়ম শিখেছিলাম গত বছর ক্লাস 5-এ, ওইগুলোই আমরা কিন্তু এই বছর আবার ক্লাস 6-এ ব্যবহার করবো। তো তুমি যদি ক্লাস 5-এ ভালো করে পড়ে থাকো, এটা তোমার জন্য অনেক বড় সুখবর আর অনেক বড় প্লাস পয়েন্ট যে তোমার ক্লাস 6-এ কষ্ট কম হবে। আচ্ছা, এটা ছাড়াও আমরা আরো কিছু অধ্যায় পড়েছিলাম। যেমন আমরা যে জিওমেট্রির অধ্যায়গুলো পড়েছিলাম, যেখানে আমরা বিভিন্ন ত্রিভুজ, বৃত্ত, ঠিক আছে, এই রিলেটেড যে অঙ্কগুলো করেছিলাম, এইরকম একটা সেম অধ্যায় আছে এই যে 6ষ্ঠ নাম্বার, জ্যামিতির মৌলিক ধারণা। তো তুমি যদি ক্লাস 5-এ ওগুলো পড়ে আসছো, ওইগুলোই দেখবা আবার তোমাকে ক্লাস 6-এ এখানে মানে ওইটাই রিপিট করা হবে, তার সাথে হয়তো কিছু একটু অ্যাডিশনাল পড়াশোনা হবে। তো তোমার জন্য এটা আরেকটু সহজ হয়ে গেল না? তুমি ওইগুলো পড়লে দেখবে যে আচ্ছা এখান থেকে তুমি পারতেছো। এটার সাথে সাথে কি ব্যবহারিক জ্যামিতি আছে, এটা তো আরো মজার চ্যাপ্টার। ব্যবহারিক জ্যামিতি কি হবে? ব্যবহারিক জ্যামিতিতে তোমাকে হচ্ছে ত্রিভুজ কিভাবে আঁকাইতে হয়, বৃত্ত কিভাবে করতে হয়, এগুলা শিখাবো। সো জারিনাপুর সাথে তুমি যদি ক্লাস 6-এর ম্যাথে থাকো, দেখবা যে প্রিপারেশন একদম 100/100, ম্যাথে 100 আমি তুলে দেখাবোই। তো তোমাকে আমি এখনই বলে দিচ্ছি, শুনেই মনে হচ্ছে না যে অনেক সহজ, পারবো। এক্স্যাক্টলি, পারা খুবই সহজ, কিন্তু একটু একটু সাবধান থাকতে হবে। মানে তুমি যদি মনে করো যে ক্লাস 5-এ তো পড়ছি, 6-এ তো পারবোই, আপু তো বললোই, তাহলেই সর্বনাশ। সাথে সাথে কিন্তু আপুর যখন কথাটা শুনতেছো, বিশ্বাস করতেছো, তার সাথে আপু যখন ক্লাসে পড়াবো তখন আপুর সাথে একটু কনসেন্ট্রেট করতে হবে, একটু মনোযোগ দিতে হবে, একটু রেগুলার থাকতে হবে, তাহলে ইনশাল্লাহ ভালো পড়বা। আচ্ছা, আরো একটা অধ্যায় বলি। এই যে দেখো, তোমরা লাস্টে ওখানে একটা তথ্য উপাত্তর অধ্যায় পড়ছিলাম না? ওই যে আমরা গ্রাফ, বার চার্ট এগুলো করছিলাম, সেম একটা অধ্যায় 8ম অধ্যায় আছে। তো দেখো, আমি এখান থেকে প্রায় কয়েকটা অধ্যায়ের নাম বললাম যেগুলো তোমরা অলরেডি করে আসছো। আমরা ভগ্নাংশ শিখে আসছি না? দেখো, প্রথম অধ্যায়টাই সেম, ওইখান থেকেই আসতেছে। এখন যা যা বললাম মোটামুটি সবগুলাই প্রায় 60% তোমাদের আসলে ক্লাস 5-এর সাথেই মিলে যায়। বাকি 40%, 30-40% আমরা এই বছর হয়তো একটু শিখবো। সো এই 30-40% কাভার করা কিন্তু একদমই কষ্টকর না। তো তুমি যদি একটু মনোযোগ দাও, একটু রেগুলার বেসিসে ক্লাস করো, একটু আপুর কথা শোনো, হোমওয়ার্ক গুলা ডেইলি বেসিসে জমা দাও, পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করো, আমার মনে হয় তুমি ইনশাল্লাহ ক্লাস 6-এ 100তে 100 পেয়ে দেখাই দিবা। কারো যদি এমন হয় যে ক্লাস 5-এ মনে হয় অত ভালো প্রিপারেশন ছিল না, এখন আমি কি করব, তোমার হয়তো টেনশন হইতে পারে, অনেকেরই হইতে পারে, হইতেই পারে একটা বছর হয়তো তোমার প্রিপারেশন ভালো ছিল না, তাহলে কি আমি 6-এও ভালো করতে পারবো না? না, একদম এরকম না। আমরা আছি কি করতে। তোমার যদি ক্লাস 5-এর প্রিপারেশন খুব একটা ভালো নাও থাকে, স্টিল তোমাকে 6-এ আমি শুরু থেকেই শিখাবো। তুমি যদি শিখেও আসো তাও তুমি শুরু থেকে শিখবা, তুমি যদি না শিখেও আসো তাও তোমাকে শুরু থেকে শিখাবো। সো কারোর এরকম ভয় পাওয়ার কোনো কারণ নাই যে আচ্ছা আমি তো এটা পারি না, বা ক্লাস 5-এ তো আমি এটা স্কিপ করছিলাম, এখন আমি তাহলে 6-এ কি করবো। তো 6-এ তোমার জন্য আমরা আছি, ঠিক আছে? 10 মিনিট স্কুল সদা সর্বদা তোমার সাথে আছে, জারিন আপু তো আছে। সো ম্যাথে যখন জারিন আপু আছে তখন তোমার কোনো ভয় নাই, তুমি টেনশন ফ্রি থাকো। যেগুলা পারো সেগুলো তোমার তো আপু আরো আরো বেশি এক্সিলেন্ট করে দিবে, আর যেটা পারো না সেটা তোমাকে শিখাই দেওয়া হবে। বুঝতে পারছি? এই হচ্ছে আমাদের ওভারঅল ম্যাথের কথা। আর শুধু এখানে নতুন কয়েকটা জিনিস আমরা একটু শিখবো, সেটা হচ্ছে 4র্থ অধ্যায় বীজগণিতীয় রাশি। এটাতে সবাই আমি বলবো যে অন্যান্য অধ্যায়ের চেয়ে একটু বেশি স্ট্রাগল করে, কারণ বীজগণিতীয় রাশি বা বীজগণিতটা আসলে আমরা ক্লাস 5-এ ওইভাবে পড়াশোনা করি না। তো এটা হচ্ছে একেবারেই নতুন আসে। কিন্তু দেখো, বীজগণিত তো সারা জীবন পড়া লাগবে, মানে এই যে ক্লাস 6 থেকে শুরু হবে, এরপর তুমি 7-এ পড়বা, 8-এ পড়বা, এসএসসি তে দিবা, এইচএসসি তে থাকবে, এরপর যদি তুমি ইঞ্জিনিয়ারিং পড়ো বা সায়েন্সের কোনো বেসিক কোনো সাবজেক্ট নিয়ে পড়ো, ঠিক আছে, তো তখনও হচ্ছে তোমার এই বীজগণিতটা থাকবে। যেহেতু ক্লাস 6-এ আমরা এটা শুরু করি, মানে প্রাথমিক আলোচনা,
এখন বলো, বড় বড় সেন্টেন্স লিখা, কবিতা মুখস্থ করা, এটা সেটার চেয়ে এবিসিডি সহজ ছিল না শিখা? যখন আমরা যে ছোটতে শিখছি প্লে নার্সারিতে 1-এ ABCD 1 2 3 4, তাই না? এগুলো তো সহজ ছিল। আমরা আসলে এই 4র্থ অধ্যায়ে এই বীজগণিতের ABCD শিখবো, 1 2 3 শিখবো, মানে একদম প্রাথমিক পড়াটা পড়বো। সো প্রাথমিক পড়া নিয়ে টেনশনের কিছু নাই। তুমি যদি বেসিকটা, মানে এখানে এটা খুব ইম্পর্টেন্ট, সহজ কিন্তু ইম্পর্টেন্ট, কারণ তোমার যদি বেসিকটা গ্রো না হয় তুমি কিন্তু পরবর্তীতে ভালো করবা না। ওই যে একবার যদি তুমি ক্লাস 6 এটা শিখে না ফেলতে পারো, তাহলে 7 8 সারা জীবন এটাকে নিয়ে স্ট্রাগল করতে হবে। তো এটার জন্য বলবো যে বীজগণিত রাশি এই অধ্যায়ে অবশ্যই 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 একটু কেয়ার নিয়েই পড়তে হবে। বুঝাইতে পারছি? তো এই তো আমি ওভারঅল আসলে কথাবার্তা বললাম। এখন যদি কয়েকটা প্রশ্ন আসলে দেখি যে বছরের প্রথমে যে ভুলগুলো করার কারণে বছর শেষে গণিত আইসিটির টপ রেজাল্ট মিস হয়ে যায়, এটা রিজন যদি বলি, রিজন যেটা হয় যে দেখো, আমরা শুরুতে অনেক বেশি এক্সাইটেড থাকি, হ্যাঁ পড়াশোনা করবো, আমি যখন শুরুতে আসলে এক্সাইটেড থাকি, অনেক বেশি মনোযোগ, হ্যাঁ অনেক এক্সাইটেড হয়ে আমরা পড়াশোনা করতে বসি, আমরা আসলে মনোযোগ দেই আর আমরা ভালো করি। তো আমি যেরকম বলতেছিলাম যে আমিও খুব ধরো তোমাদের মতো এক্সাইটেড হইলাম, হয়ে খুবই পড়াশোনা করতেছি, প্রথম একটা অধ্যায় 2টা অধ্যায় সহজ সহজ, হ্যাঁ দেখতেছি আরে ক্লাস 5-এর সাথে তো পুরো মিল আছে, এই 6-এ কিছু না, তাও আমি অনেক মনোযোগ দিয়ে ওভার এক্সাইটমেন্ট হয়ে খুব সুন্দরভাবে পড়াশোনা করলাম, ঠিক না? এত কিছু করার পরে যে দেখা গেল কি যে এই 2টা অধ্যায় শেষ হয়ে গেল, 3 নাম্বার অধ্যায় থেকে যখন পড়াশোনাটা শুরু হইলো, তখন আমার মধ্যে আর এটা তো এমনি পারে, আরে ভাইবে পড়ছে ওইটাই হবে, কি আবার পরে দূর আজকে ক্লাস না করি। তার মধ্যে অনেকের মধ্যে আবার একটা নতুন একটা কি বলা যাবে, মানে অন্যরকম একটা জিনিস তৈরি হয়ে যায়, আরে এখন তো আমরা তো আর প্রাইমারি না, এখন হচ্ছে কি, এখন আমরা প্রাথমিক থেকে আমরা হাই স্কুলে পড়ি, ঠিক আছে? তো এইরকম একটা যে জোশ ভাবটা চলে আসে, ওই জোশ ভাবে অনেকে আবার আমরা একটু পড়াশোনা থেকে একটু দূরে চলে যাই আর কি, জোশ ভাব আমাদের একটু দূরে নিয়ে যায়। তো তোমার মধ্যে যদি ওই রকম জোশ ভাব চলে আসে দেন তুমি দূরে চলে যাও, তাহলে একটু সমস্যা হবে, ঠিক আছে? তো এগুলা করতে করতে দেখবা যে বছর শেষ, অক্টোবর নভেম্বর মাস চলে আসছে, হাই হাই ডিসেম্বরে ফাইনাল পরীক্ষা, এদিকে তুমি প্রথম 2টা অধ্যায় পারো, মাঝখানে তোমার জোশ চলে আসছে, তারপর হইতেছে তুমি অনেক বাদ দিয়ে ফেলছো, তুমিও বহুত কিছু নিজেকে ভেবে এখান থেকে চলে গেছো, অধ্যায়গুলা শেষ, এখন তোমাকে ক্লাসে পড়াচ্ছে তথ্য উপাত্ত, তুমি উপরের কিছুই পারো না, তথ্য উপাত্ত এসেও তোমার কাছে সব এলোমেলো লাগতেছে। এটাই হচ্ছে মেইন রিজন গণিতে খারাপ করার। বুঝতে পারছি? এবং আইসিটির ক্ষেত্রেও সেম, আইসিটি কেও হয়তো তুমি পাত্তাই দাও নাই যে আরে এটা তো সহজ, আরে রিডিং পড়লেই তো পারি, কিন্তু রিডিং পড়লেই যদি পারতা তাহলে কি আর আমরা তোমাদেরকে পড়াইতাম বলো? তো ব্যাপারটা হচ্ছে এরকমই, আমরা বছরের শুরুতে অনেক টেনশন দেই, কিন্তু বছর শেষ হইতে হইতে আসলে ওইটা ধরে রাখি না, বছরের মাঝখান থেকে হারাই যায়। এটা করা যাবে না, আমাদেরকে কনসেন্ট্রেট করতে হবে, তার সাথে কনস্ট্যান্টলি লেগে থাকতে হবে, এটা হচ্ছে বিষয়। বুঝতে পারছি? সো আমার কাছে মনে হয় এটাই আসলে মানে প্র্যাকটিস করতেছি না বা রেগুলার বেসিসে পড়াশোনা করতেছি না, এটাই একটা রিজন। বুঝতে পেরেছি? আচ্ছা, এখন বলছে যে পড়ার রুটিন কেমন হওয়া উচিত, এই দুটা নিয়ে যদি কথা বলি, আমার কাছে মনে হয় গণিত সাবজেক্টটা আসলে পুরোপুরি ভাবে দাঁড়ায় থাকে তুমি কত ভালোভাবে প্র্যাকটিস করতেছো। তো তুমি যদি প্রতিদিন প্রতিদিন না হইলেও সপ্তাহে অন্তত 5 দিন তুমি শুক্র শনি পড়লা না, শুক্র শনি তোমার স্কুলও ছুটি, তুমি নিজেকেও ছুটি দিয়ে দিলা, কোনো সমস্যা নাই, অ্যাটলিস্ট সপ্তাহে 5 দিন তুমি যদি প্র্যাকটিস করো, গণিতের কথা বলতেছি, এন্ড প্র্যাকটিসটা কিভাবে করবা, সবচেয়ে বেশি করতে হবে তোমাদের যে মূল বইয়ের অঙ্কগুলো আছে, অর্থাৎ আমাদের যে বোর্ড থেকে তোমাদের যে বইগুলো তোমাদেরকে দেওয়া হবে, ওই বইয়ের প্রশ্ন উত্তর যদি তুমি ভালো করে প্র্যাকটিস করো রেগুলার বেসিসে, ওগুলো যদি বুঝে বুঝে করো তাহলে অনেক ভালো থাকবে। সপ্তাহে অন্তত চেষ্টা করতে হবে 5 দিন গণিত করার, গণিতটা বসতে হবে গণিত নিয়ে, শুক্র শনিবার যে কোনো 2টা দিন তুমি বাদ দিয়ে দাও, অফ করে দাও, সমস্যা নাই, বাট তুমি ধরে রাখবা প্রতিদিন অন্তত 1 ঘন্টার জন্য হইলেও ম্যাথ করতে হবে, এটা হচ্ছে মাস্ট একটা থিং। আচ্ছা, যদি আসি আইসিটিতে, আইসিটিটা চ্যাপ্টারটা আমি বলছি যে অনেক সহজ, কিন্তু সহজ মানে এই না যে তুমি 1 মাসে ধরবাই না পড়া, এরকম যেন না হয়, সপ্তাহে অন্তত একটা দিন আধা ঘন্টা হইলেও বইটা খুলে বসতে হবে। বুঝতে পারছি? এন্ড শুধু কি এখন তুমি বলতে পারো যে আপু তাহলে শুধু কি আইসিটিতে রিডিং পড়লেই হয়ে যাবে? না, রিডিং পড়লে আসলে হবে না, রিডিং পড়লে তুমি বেসিক ক্লিয়ার হবে, কিন্তু রিডিং এর পাশাপাশি অনেক বেশি দরকার যে তুমি আসলে প্রশ্নগুলা কিভাবে আনসার করতেছো, কারণ তুমি বুঝছো একটা জিনিস, একটা জিনিস বুঝা আর পরীক্ষার খাতায় যে গুছিয়ে লেখা, 2টার মধ্যে বিরাট পার্থক্য আছে। তুমি যেটা বুঝছো সেটা দিয়ে তুমি হয়তো এমসিকিউ অ্যান্সার করে আসতে পারবা, এমসিকিউ কারেক্টলি অ্যান্সার করতে পারবা, কারণ তোমার ওখানে বুঝাটা
বুঝলেই হইতেছে আর কি। কিন্তু তুমি যদি আসলে গোছায় প্রশ্নের উত্তর লিখতে চাও, 10-এ 10 পেতে চাও, সেই ক্ষেত্রে অবশ্যই তোমাকে আসলে মানে ক্যাটাগরিলি গুছিয়ে পড়তে হবে, না হলে সম্ভব না। বুঝতে পারছি? আচ্ছা, এটা একটা গেল গণিত আর আইসিটি তে পড়ার রুটিন। এখন এটার পাশাপাশি আমি তো তোমাদেরকে বললাম যে আসলে পরীক্ষায় ভালো করার জন্য এগুলো তো লাগবেই। এটা ছাড়া আমি তোমাদের একটা ছোট্ট জিনিস আসলে দেখাতে চাই। এই যে এটা হচ্ছে আমাদের মাস্টার বুক। মাস্টার বুকটা কি? মাস্টার বুকটা তোমরা আসলে নিজেরাও কিনতে পারো, বা যারা আমাদের সাথে এইবার আসলে জয়েন হবা পেইড কোর্সে, মানে আমাদের সাথে সারা বছর প্রিপারেশনের জন্য ভর্তি হয়ে যাবা 10 মিনিট স্কুলে, তাদেরকে আমরা এখান থেকেই পড়াবো। তো যেটা বলতেছিলাম যে আমাদের কি, আমাদের হচ্ছে যে শুধুমাত্র বই পড়াটা এনাফ না, পরীক্ষার প্রিপারেশনের জন্য ভালো কিছু করা দরকার, বা অনেক বেশি প্র্যাকটিস করা দরকার। দেখো এই যে আমি প্রথম একটা, এটা হচ্ছে হ্যাঁ গণিতের একটা মাস্টার বুক আমি তোমাদের সামনে খুলছি। তো মাস্টার বুকে দেখো আমরা টপিক ওয়াইজ আলাদা করে দিয়েছি যে বহু নির্বাচনের গুরুত্ব কতটা, সৃজনশীলের গুরুত্ব কতটা। ঠিক আছে, তুমি এখান থেকে টপিক ধরে পড়তে পারবা যে আচ্ছা আমি সব পড়তে চাচ্ছি না, আমি হচ্ছে যেটা ইম্পর্টেন্ট সেটা পড়তে চাচ্ছি। সো ফাইন, তুমি মৌলিক যৌগিক সহমৌলিক সংখ্যা এটা পড়ে ফেলো, গসাগু লসাগু পড়ে ফেলো, ভগ্নাংশ ভগ্নাংশের তুলনা করে ফেলো। কেন? কারণ এখান থেকে বহু নির্বাচনে অনেক বেশি আসে, সৃজনশীল প্রশ্ন এখান থেকে অনেক বেশি আসে। স্টার গুলো দিয়ে বোঝানো হচ্ছে কতটা বেশি, কোনটা ইম্পর্টেন্ট আসতেছে আর কি। আচ্ছা, এরপর হচ্ছে আমরা মৌলিক আলোচনা যেটা আছে, মৌলিক আলোচনা তোমাকে প্রত্যেকটা টপিক আলাদা আলাদা ভাবে বেসিকটা আলোচনা করা হয়েছে। তো তুমি যখন একটা বেসিক গুলো পড়বা তখন আরো ভালোভাবে সব দেখতে পারবা। ঠিক আছে, হোপফুলি এখন সবকিছু দেখা যাচ্ছে। আচ্ছা, এই তো বুঝতে পারছি। এই যে দেখো ভগ্নাংশ সম্পর্কে সবকিছু একটা বেসিক আলোচনা সবকিছুতে এখানে করা হয়েছে। আর এটা ছাড়াও আমরা যদি যাই, যেমন ধরো অনুশীলনীর প্রশ্নগুলো, তোমাদের বইয়ের যে অনুশীলনী প্রশ্নগুলো থাকবে, সেই অনুশীলনীর প্রশ্নগুলো কিন্তু আমরা এখানে সলভ করে দিয়েছি। সো কারোর যদি এমন থাকে যে অনুশীলনীর প্রশ্নের উত্তর দরকার, তারা ওই মাস্টার বুকে পেয়ে যাবা। আর এটা ছাড়াও শুধুমাত্র অনুশীলনীর প্রশ্ন পড়লেই তো হবে না, আমরা বলছিলাম আমাদের আরো বেশি প্র্যাকটিস করতে হবে। দেখো এই মাস্টার বুকেই কিন্তু আমরা কিন্তু বাকি অন্যান্য বিভিন্ন নামকরা স্কুলের ফাইনাল পরীক্ষার প্রশ্ন বা অর্ধবার্ষিকী পরীক্ষার প্রশ্ন দিয়ে দিয়েছি, যাতে তোমরা আসলে ওইখান থেকে প্রিপারেশনটা নিতে পারো যে কিভাবে পড়বো বা কি ধরনের প্রশ্ন আসলে আসতেছে পরীক্ষায়, স্কুলগুলোতে কিরকম প্রশ্ন আসে, যাতে তোমার প্রিপারেশনটা সেরা হয় এন্ড তুমি আসলে পরীক্ষায় যেও সবকিছু কমন পাও। সো এটার জন্য আসলে মাস্টার বুক এটাকে এই জন্যই বলা হয় যে এই বই পড়ে তুমি আসলে মাস্টার হয়ে যাবা, ব্যাপারটা এটাই। তো এটাই আপাতত আমাদের সাথে যারা আসবা পুরো বছরের জন্য, তাদের সাথে তো ক্লাসে দেখাই হবে, তখন এই ব্যাপারে আমরা আরো কথা বলবো, আরো ক্লাস করব। ঠিক আছে, আচ্ছা এখন এটা ছাড়াও এখন দেখো আমাদের যেই 10 মিনিট স্কুলসে যারা আসলে ভর্তি হবা, তাদের সাথে তো আমরা জানো যে আমরা ক্লাসে একজন টিচার পড়াই, যেমন আমি এখন পড়াইতেছি, তোমরা কিন্তু অনেকজন অনেক কিছু লিখতেছো, অনেকের প্রশ্ন আছে। এখন যেটা হয় যে আমি হয়তো একটা দুইটা কোয়েশ্চেন দেখতে পারতেছি না, বা একটু স্কিপ হয়ে যাইতেছে, এরকম যদি ঘটনা ঘটে সেই ক্ষেত্রে কি, সেই ক্ষেত্রে তোমাদের প্রশ্নের উত্তরটা পাওয়া দরকার। ধরো তোমার খুবই ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন যে এত 3, 4, 12 এদের লসাগু কত, তুমি কোনোভাবে এটা বুঝতে পারতেছো না, আমিও ক্লাসের ফ্লোতে যাচ্ছি, তোমার প্রশ্নটা স্কিপ করে যাচ্ছি, বা আমি দেখতে পারতেছি না, বা কোনোভাবে মিস হয়ে গেছে। তো এই ক্ষেত্রে তোমরা কি করবা, আমাদের কিন্তু ক্লাস করানোর সাথে সাথে তোমার সাথে একজন ইনবক্সে টিচার থাকবে, যাকে আমরা বলে থাকি টিচার টু। সো তোমাদের যে টিচার টু বা টিচার যেটা থাকবে, ওই ভাইয়া বা আপুকে তোমরা সরাসরি ইনবক্সে মেসেজ করবা যে আপু এটা উত্তর কি হবে, আপু বা ভাইয়ার সাথে সাথে তোমাকে উত্তর দিয়ে দিবে। বুঝতে পারছি? সো আমি যদি মিসও করে যাই বাই এনি চান্স, তোমাদের কিছু উত্তর পাওয়া হারাই যাচ্ছে না, উত্তর পাওয়ার জন্য টিচার থাকতেছে। এইটা ছাড়াও এখন এটা তো ক্লাসের সময় তুমি আরেকজন টিচার পাচ্ছ, মানে একজন পড়াচ্ছে আরেকজন টিচার তোমার সাথে তোমার উত্তর দিচ্ছে। এরপরে ধরো ক্লাস শেষ, কিন্তু ক্লাস শেষের পরে তুমি যখন প্র্যাকটিস করতে গেছো, তখন যে তুমি কোথাও একটা আটকায় গেছো, আই হাই এখন কি হবে? তাহলে এখন তো জাইনাপুর ক্লাস শেষ, টিচার টু এ যে আপু ভাইয়ারা ছিল ক্লাসের সাথে সাথে ওরাও শেষ, এখন কি হবে? নেক্সট ক্লাসের আগে তুমি তার কাউকে পাচ্ছ না, এটা একটা সমস্যা না? এই সমস্যার সমাধানের জন্য আমরা একটা চমৎকার জিনিস তোমাদের সাথে নিয়ে আসছি, সেটার নাম হচ্ছে 10-10। 10-10 ব্যাপারটা কিরকম? 10-10 ব্যাপারটা হচ্ছে যে তুমি যদি কোনো কিছু খুঁজে না পাও, তুমি কি করো? গুগলে যে সার্চ করো না, গুগল তোমাকে ওইটা রিলেটেড অ্যান্সার দেখায়। বাট সবসময় কি তুমি পারফেক্টলি সবকিছু পাও? ধরো তুমি কোনো একটা ম্যাথ তাকে দিলা, দিয়ে গুগলকে বললা যে আচ্ছা এটার অ্যান্সার কি হবে, গুগল কি করে তোমাকে হচ্ছে ওইটার কাছাকাছি কোনো একটা উত্তর এনে দেয়। ঠিক আছে, এক্স্যাক্টলি সবসময় কিন্তু ওইটার অ্যান্সারই তোমার কাছে আসে এরকম না। কিন্তু আমরা 10 মিনিট স্কুল থেকে তোমার জন্য একটা
ছোট্ট আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ব্যবস্থা করেছি, যার নাম হচ্ছে 1010। সেই 1010টা কি করবে? সেই 1010টা তোমার প্রশ্নের, সকল প্রশ্নের চমৎকার ভাবে অ্যান্সার দিবে, এবং তুমি তাকে এক্স্যাক্টলি যা প্রশ্ন করবা সেটা তোমার যে টেক্সট বই আছে সেই টেক্সট বুকের আদলে তোমাকে উত্তর দিবে। যার কারণে কি হবে, তুমি এক্স্যাক্টলি যেটা প্রশ্ন করতেছো ওইটাই উত্তর পাবা। উত্তরটা অনেক বেশি কারেক্ট হবে। কারণ কি? কারণ ওই যে এআইটা আমরা যখন বানিয়েছি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সটা যখন আমরা বানিয়েছি, তখন ওকে ওই সকল টেক্সট বই আসলে পড়ানো হয়েছে। পড়ানোর পরেই ও তৈরি হয়েছে। ও তৈরি হয়েছে যে তোমার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য, শুধুমাত্র এই যে তোমার যত বই আছে এই বইগুলো পড়ে। ঠিক আছে? আচ্ছা, হ্যাঁ, মুন্নি বলতেছে চ্যাট জিপিটি দিতে পারে। চ্যাট জিপিটি দিতে পারে, বাট চ্যাট জিপিটি কি এক্স্যাক্টলি তোমার বইয়ের প্রশ্নের উত্তরই দেয়? দেয় না। এন্ড ইভেন স্টিল নাও আমার মনে হয় চ্যাট জিপিটি এখনো পারফেক্টলি সবসময় সঠিক উত্তর দেয় না। বাট 1010 ইনশাল্লাহ দিবে, কারণ 1010 তোমার বই পড়ানো হয়েছে, সো তোমার বইয়ের আদলেই তোমাকে উত্তর দিবে। তো এই ক্ষেত্রে চ্যাট জিপিটির চেয়ে আমার মনে হয় 1010 তোমার জন্য অনেক বেটার, কারণ 1010 তোমার বই পড়ে এসে তোমার মতো করে উত্তর দিবে। চ্যাট জিপিটি অনেক ভাস্ট নলেজ রাখে। অনেক সময় এমন হইতেই পারে যে তুমি যে প্রশ্নটা করতেছো সেটা হয়তো ভুল অ্যান্সার দিচ্ছে। মানে আমি পার্সোনালি আসলে এটা এক্সপিরিয়েন্স করছি বলেই বলতেছি। আচ্ছা, এটা তো গেল। এখন আমরা আরো একটা ছোট জিনিস দেখি। এটা তো গেল যে আমরা বললাম আচ্ছা উত্তর পাবো। এখন উত্তর পাওয়া ছাড়াও তোমার তো অনেক সময় মনে হতে পারে যে প্রিপারেশনের জন্য আমার তো পরীক্ষাও দেওয়া দরকার, তাই না? ভালো আমি পড়লাম, আমি মাস্টার বুক থেকে প্রচুর প্র্যাকটিসও করলাম, 1010 আমার সকল কনফিউশনও দূর করে দিল, ক্লাসেও আমি ভালো বুঝছি, কিন্তু এখন তো আমার কি, এখন আমার একটা পরীক্ষা দিলে আমি বুঝবো না যে আমার প্রিপারেশনটা কোথায়, আমি 100-তে কত মার্ক পাচ্ছি এই প্রিপারেশন নিয়ে। এইটার জন্য আমরা কি করব? আমরা 10 মিনিট স্কুল অ্যাপসে চলে যাব। ওকে, সো 10 মিনিট স্কুল অ্যাপসে চলে গেলে তুমি যখন ভর্তি করে আমাদের কোর্স কিনবা, তখন তুমি এখানে কি লগ ইন করবে। এখন একটা আইমান সাদিক ভাইয়ার আসলে লগ ইন করা আছে। সো তুমি যখন কোর্স কিনবা তখন তোমাকে সকল ক্রেডেনশিয়ালস দিয়ে দেওয়া হবে, লগ ইনের সকল ইনফরমেশন দিয়ে দেওয়া হবে, তুমি ওইটা দিয়ে সুন্দর করে লগ ইন করতে পারবা। আমারটা লগ ইন করাই আছে, আমি এখান থেকে দেখাচ্ছি। সো এখানে যদি আমি 10 মিনিট স্কুলে ক্লিক করি, আমার কাছে সকল রিপোর্ট চলে আসছে। আমার এটা হচ্ছে যে তোমাদের একটা বড় ভাইয়ার, যেটা আইমান ভাইয়ার আইডি, তো আইমান ভাই একটা বড় ক্লাসের কোর্সে আসলে নিয়ে রাখছে, এটা দেখাচ্ছে। যখন তুমি তোমার কোর্স কিনবা তখন তোমারটাই তোমাকে দেখাবে। ঠিক আছে? ক্লাস 6 এটাই তোমাকে দেখাবে। তুমি ক্লাস 6 হও, 7 হও, 8 হও, যে ক্লাসের হও না কেন সেখানে হবে। এইখানে দেখো একটা ছোট্ট জিনিস লেখা আছে, সুপার প্রেপ। সুপার প্রেপ ব্যাপারটা কি? দেখো কি বলছে, ফুল সিলেবাসের উপর আনলিমিটেড এক্সাম দিতে পারবা। মানে তোমার যদি মন চায় রাত 3টার সময় উঠে এক্সাম দিবা, তুমি এটা এক্সাম দিতে পারবা। তোমার যদি মন চায় সকালবেলা এক্সাম দিবা, তাও দিতে পারবা। এবং প্রত্যেকবার তুমি চাইলে নতুন নতুন প্রশ্ন এক্সাম দিতে পারবা। আরো কি কি পাবা এটা আমরা দেখি। সো আমরা একটু চল দেখি। আমরা এই যে শুরু করতে ক্লিক করলাম, দেখি কি হয়। আচ্ছা, শুরু করতে ক্লিক করার পরে দেখো আমার এখানে কতগুলো সাবজেক্ট আছে এটা দেখাবে। তোমার যতগুলো সাবজেক্টে আছে সেই সাবজেক্টটা দেখাবে। এটা এসএসসির জন্য দেখাচ্ছে। সো এখানে আমাদের 5টা দেখাচ্ছে, কতগুলো অধ্যায় আছে, প্রশ্ন কতগুলো আছে, সঠিক উত্তরের হার কতগুলো, এই সমস্ত কিছু এখানে ওভারঅল দেখানো আছে। ঠিক আছে? সো তুমি যদি চাও তুমি এখান থেকে কি করতে পারো, তুমি চাইলে এখান থেকে একটা এক্সাম দিতে পারো। ঠিক আছে? সো তুমি চাইলে যে কোনো সময় এখান থেকে একটা এক্সাম দিতে পারবা। ঠিক আছে? এবং তার সাথে সাথে তোমাকে এখানে প্রগ্রেস রিপোর্টও দেখাবে, যে তুমি যে পরীক্ষাটা দিলা তার জন্য তোমার সিলেবাস কতটুকু সম্পূর্ণ হয়েছে, তুমি পরীক্ষায় মার্কস কত পাইছো, তোমার একটা ইমপ্রুভমেন্টটা কিরকম, তুমি কি গুড নাকি গ্রেট নাকি এক্সিলেন্ট কি, মানে সবকিছু এখানে সুন্দর মতো দেখাই দিবে। তুমি যতবার খুশি ততবার এখানে এক্সাম দিতে পারবা। তুমি চাইলে তোমাকে প্রত্যেকবার নতুন প্রশ্ন দিবে। তুমি যদি চাও যে পুরাতন যে প্রশ্নগুলো ভুল হয়েছে ওই প্রশ্নের উপরে আবার পরীক্ষা দিবা, সেটাও তোমাকে দেওয়ার ব্যবস্থা থাকবে। আর যদি তোমার মনে হয় যে না আমি হচ্ছে গত বছরের প্রশ্নের উপর পরীক্ষা দিব, সেটাও থাকবে। তো তোমার জন্য সমস্ত কিছু করে দেওয়া আছে। তুমি যে কোনো সময় চাইলেই যে কোনো সাবজেক্টের উপর পরীক্ষা দিয়ে তোমার আসলে প্রিপারেশনটা চেক করতে পারবা। বুঝতে পেরেছি? ওকে, সো এই ছিল মোটামুটি আসলে আজকের আমাদের ক্লাসের ব্যাপার। আমরা চেষ্টা করলাম তোমাদের আইসিটি, গণিত এবং বিজ্ঞান এই 3টা সাবজেক্টে পুরো বছরের প্রিপারেশন কেমন হওয়া উচিত, সিলেবাসে কি কি আছে সবকিছু বলতে। শুধু একটা ছোট্ট জিনিস দেখাই, এইটা আসলে গতবার ছিল না, বাট এইবার তোমাদের সাথে নতুন করে অ্যাড করা হয়েছে। আমি গণিতের একটা বই থেকে দেখাচ্ছি, এখন সবগুলো বইয়ে আসলে এটা চলে আসছে। ঠিক আছে? চাই এটা হচ্ছে
গণিতের প্রথম অধ্যায়ের লাস্ট যে চ্যাপ্টারের অংশ আছে অর্থাৎ 1.6, ঠিক আছে, শেষ অংশে দেখো নর্মালি তোমাকে সব প্রশ্ন দিচ্ছে, যোগফল, বিয়োগফল, গুণফল, সরল, হ্যাঁ, তারপর বিভিন্ন রকম কথার অঙ্ক আছে। এর পরে আসলে আমাদের একটা পার্ট অ্যাড করছে এবং প্রত্যেকটা চ্যাপ্টারে এটা অ্যাড করছে, সেটা হচ্ছে নমুনা প্রশ্ন। দেখতে পাচ্ছ, নমুনা প্রশ্ন মানে কি, মানে তোমাদের পরীক্ষায় এবার কি ধরনের প্রশ্ন আসবে এইরকম প্রশ্নের একটা প্যাটার্ন এবার তোমাদের বইয়ের মধ্যে দিয়ে দিছে। যেমন দেখো, এই যে দেখো, নিচের কোনটি পরস্পর সহমৌলিক, মানে কিছু বহু নির্বাচনী প্রশ্ন আসবে, ঠিক আছে, বহু নির্বাচনী প্রশ্ন আসবে। আচ্ছা, বহু নির্বাচনীর সাথে কি এরকম আরো উদ্দীপক দিয়ে এই ধরনের প্রশ্ন কিন্তু হইতে পারে। যেমন উদ্দীপক একটা কি বর্গাকার চিত্র দিয়েছে, এরপরে ওখান থেকে এমসিকিউ বলছে যে বর্গটি কয়টি আয়তক্ষেত্রে বিভক্ত হয়েছে এটা বলো। তো তোমাকে উদ্দীপক থেকে বুঝে প্রশ্নের উত্তর দিতে হবে, এগুলো এমসিকিউতে থাকবে। আচ্ছা, এরপর দেখো সৃজনশীল প্রশ্ন দিছে, যেটা বলছিলাম যে কিছু সৃজনশীল প্রশ্ন থাকবে। সৃজনশীল প্রশ্নটা কিরকম, এই যে দেখো একটা উদ্দীপক দিয়ে দিয়েছে যে কোন একটা খুঁটি আছে, তার 9/25 অংশ কাদায়, 7/20 অংশ পানিতে, পানির উপরে খুঁটির দৈর্ঘ্য 29 মিটার। আমরা ক্লাস 5 এরকম একটা অঙ্ক করেছিলাম না, করেছিলাম কিন্তু। সো সেম ধরনের প্রশ্নই কিন্তু এখানে দিছে। এইবার এই সৃজনশীল থেকে ক, খ, গ কি কি এই উদ্দীপক থেকে কি ধরনের প্রশ্ন আসতে পারে প্রশ্নগুলো দেখো। যেমন প্রথমে বলছে 0.15কে সাধারণ ভগ্নাংশে প্রকাশ করো। তো আমরা যখন আসলে শিখবো তখন আমরা এমনি করতে পারবো এটা। এই ক নাম্বারে আমাকে 2 মার্কের একটা প্রশ্ন দিচ্ছে। খ নাম্বারে সম্পূর্ণ খুঁটিটির দৈর্ঘ্য নির্ণয় করতে বলছে। আবার গ নাম্বারে কি বলছে যে উদ্দীপকের ভগ্নাংশ দ্বয়কে সমহরে ভগ্নাংশে প্রকাশ করো, বা অনেক কিছু আছে। তো আমাদের এখানে সৃজনশীল প্রশ্ন দিয়ে দিয়েছে। আচ্ছা, এন্ড লাস্টে কিছু সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেওয়া হয়েছে। যেমন ধর লাস্ট যদি আমরা পড়ি, 3 ইঞ্চি সমান 7.62 সেন্টিমিটার হলে 9.5 ইঞ্চি সমান কত সেন্টিমিটার হবে তা নির্ণয় করো। মানে আমাদের এইখানে আসলে বছরে অর্ধবার্ষিকী বা বার্ষিক পরীক্ষায় কি ধরনের প্রশ্ন আসবে সেটার পুরো একটা প্যাটার্ন দিয়ে দিয়েছে, যে সংক্ষিপ্ত প্রশ্ন, তারপর আমরা পড়লাম সৃজনশীল প্রশ্ন, এবং আমাদের সাথে আছে কি আছে, বহু নির্বাচনী প্রশ্ন, তাই না? তো এই হচ্ছে আমাদের ওভারঅল আসলে এই বছরের জন্য বইটা এইভাবে সাজানো হয়েছে। আমাদের ক্লাসে যখন আমরা ক্লাসে শিখবো তখন শুধুমাত্র আমরা যে বেসিক বই থেকেই পড়াই দিব তা না, আমরা কিন্তু নমুনা প্রশ্নগুলো সলভও দেখিয়ে দিব। আর তাছাড়াও আমাদের কিন্তু প্রত্যেক ক্লাসের শেষে হোমওয়ার্ক থাকে, আমাদের ডেইলি কুইজ হয়, মানে তোমাকে ওই দিন আমি যা যা পড়াইছি ওইটার উপরে তুমি সাথে সাথে একটা কুইজ দিবা। কুইজ দেওয়া মানে হচ্ছে তুমি মানে ওই দিনের পড়াটা তুমি বুঝছো কিনা, বুঝলেই তুমি কিন্তু কুইজে ভালো করতে পারবা। তো তোমার আসলে প্রতিদিনের পড়া যেন প্রতিদিন ক্লাসেই শেষ হয়ে যায় এবং একটা পরীক্ষা দিয়ে তুমি এটা একদম কনফিডেন্ট হয়ে যেতে পারো, এটার ব্যবস্থা করা হচ্ছে। এটা হচ্ছে আমাদের ডেইলি কুইজ। আর মাস শেষে পুরা মাসে তুমি আসলে কিরকম পড়াশোনা করলে এটার জন্য থাকবে একটা মান্থলি কুইজ। এন্ড প্রত্যেকটা মাসে একটা রিভিশন ক্লাসও থাকবে। যে জানুয়ারি মাসে ম্যাথ সাবজেক্টে, কথার কথা যে কোনো একটা সাবজেক্টে, যে গণিতে তুমি কি কি পড়লা তার জন্য একটা রিভিশন ক্লাস দেওয়া হবে। সো ওই রিভিশন ক্লাসে পুরা মাসে যা পড়ানো হয়েছে ওটা একটা সামারাইজ ভার্সন তোমাকে আবার পড়ানো হবে, যাতে তোমার হচ্ছে কোনো, যদি তুমি কোনোটা ধরো কোনো ক্লাস মিস করছো তার জন্য রেকর্ডিং দেখছো, রেকর্ডিং তো থাকেই। এটা ছাড়াও তোমার যদি পুরা ওভারঅল পুরা বইটার উপরে মানে জানুয়ারি মাসে যা যা পড়ছো সবগুলো সাবজেক্টে তোমার রিভিশন ক্লাসে একটা সুন্দরভাবে রিভাইজ হয়ে যাচ্ছে। তো তোমার জন্য ফাইনালে যখন অর্ধবার্ষিক বা বার্ষিক পরীক্ষা দিতে যাবা ওটা তোমার জন্য সহজ হচ্ছে, যে তুমি প্রত্যেক মাসে মাসে একটা প্রিপারেশন ক্লাস পাচ্ছ, রিভিশন ক্লাস পাচ্ছ। আচ্ছা, যেমনটা বলছিলাম যে প্রত্যেক ক্লাসে আমাদের শেষে একটা হোমওয়ার্ক দেওয়া হয়, যে আজকের ক্লাসটাতে ভালো করছো কিনা, বুঝছো কিনা এটার জন্য। আজকে যেহেতু আমাদের রেগুলার কোনো ক্লাস না, তোমাদের সাথে শুধুমাত্র তোমাদের সিলেবাস আলোচনা করলাম, পুরো বছরের প্ল্যানিংটাই শেয়ার করতেছিলাম। সো আজকের ক্লাসের জন্য একটা ছোট্ট হোমওয়ার্ক থাকবে, সেটা হচ্ছে তোমার জানুয়ারি মাসের স্টাডি রুটিন বানিয়ে শেয়ার করো। এটা তুমি কোথায় শেয়ার করবে? ক্লাস 6 সুপার স্টুডেন্টস। আমি এখানে একটু লিখে দিই। হ্যাঁ, আমাদের ফেসবুকে একটা গ্রুপ আছে, গ্রুপটার নাম হচ্ছে ক্লাস 6 সুপার স্টুডেন্টস। এই গ্রুপে যে অবশ্যই তুমি তোমার রুটিনটা শেয়ার করে ফেলবা। এই গ্রুপটাতে গেলে তুমি রুটিনটা শেয়ার করার সুযোগ পাবা। তো তুমি অবশ্যই প্লিজ তুমি তোমার জানুয়ারি মাসে তুমি আসলে কিভাবে রুটিন মানে বানাচ্ছ, স্টাডি প্ল্যানটা করতেছো, যে সবগুলো সাবজেক্ট বসাবা, যে বিজ্ঞান, গণিত, আইসিটি সবগুলো সাবজেক্টে তুমি আসলে শনিবার কোনটা পড়ছো, রবিবার কোনটা পড়ছো, চাইলে টাইম সহ তুমি মেনশন করতে পারো। আর তার সাথে সাথে একটা ব্রেক পিরিয়ড দিবা, যে তুমি এই সময় থেকে এই সময় ব্রেক করছো। অনেকে তোমরা চাইলে নামাজের বিরতি অ্যাড করতে পারো। তুমি তোমার রুটিনটা আমাদের সাথে শেয়ার করবা, এবং যারা আসলে বেস্ট
ভালো ভালো সবচেয়ে ভালো ভালো রুটিন দিবে, তাদের জন্য হয়তো কোনো একটা সারপ্রাইজ থাকবে। ঠিক আছে, তো এটা আমি আর না বলছি, এটা আমরা পরবর্তীতে অ্যানাউন্স করব। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য। আর আশা করছি সবার রুটিন দেখতে পারবো, সেরা সেরা রুটিন দেখতে পারবো। ওকে, তো সবাই ক্লাসে চলে আসিও, ভর্তি হয়ে যাও, আর দেরি করো না। ভর্তি হয়ে গেলে কিন্তু অনেক গিফট পাওয়া যাচ্ছে। এন্ড কোনো কিছু জানার জন্য অবশ্যই কল করো 16910 এই নাম্বারে, ভর্তি সংক্রান্ত হোক বা তোমার যে কোনো প্রশ্নের উত্তর কিন্তু আমাদের স্টুডেন্ট ভাইয়া আপুরা আছে, তারা কিন্তু হেল্প করবে তোমাদের, অ্যাডভাইসার ভাইয়া আপুরা 16910 এই নাম্বারে কল দিলে। আশা করছি এই ক্লাস যারা দেখছো তাদের সাথে সবার সাথে আমার গণিত এবং আইসিটি ক্লাসে আবার দেখা হবে। আর থ্যাংক ইউ জাইন আপুর সাথে এই ক্লাসে থাকার জন্য। ইনশাল্লাহ আমরা সবাই মিলে খুব ভালো প্রিপারেশন নিব। এন্ড আর যারা ভালো রেজাল্ট করছো তাদের সাথে অবশ্যই সামনে আমাদের কৃতি শিক্ষার্থী সংবর্ধনা অনুষ্ঠানে কেএস ইভেন্ট তো দেখা হচ্ছে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আসসালামু আলাইকুম, বাই বাই।